আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লাইভ সেশনে। করোনার এই ক্রান্তি লগ্নে আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। দেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম অ্যাক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। উপস্থাপনায় আমি আপনাদের সাথে রয়েছি আত্মদীপ্ত মনীষা হীরা, অধ্যয়নরত রয়েছে ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের ৪র্থ বর্ষে। এক্সিস মেডিকেল স্কুল বরাবরের মতো আয়োজন করে থাকে বিভিন্ন ধরনের একাডেমিক সেশন। ইতিমধ্যে আমাদের প্রফেশন ক্লাসগুলো শুরু হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় আমি আজকে উপস্থিত হয়েছি 45 মিনিট রিভিউ ক্লাস অন মাইক্রোবায়োলজি সেশন নিয়ে। আমাদের এই ধারাবাহিক সেশনে অতিথি হিসেবে বরাবরের মতোই আমাদের সাথে রয়েছেন আমাদের সকলের প্রিয় মেন্টর ডক্টর মোহাম্মদ ওমর ফারুক শাওন ভাইয়া। ভাইয়াকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লাইভ সেশনে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। জি ভাইয়া, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, তোমাকেও ধন্যবাদ। আবার অনেকদিন পর মাঝখানে আমরা একটা লম্বা ব্রেকে ছিলাম। জি তো ভাইয়া। আমরা অলরেডি 5টা সেশন অলরেডি অ্যাটেন্ড করেছি। আমরা অলরেডি জেনারেল ব্যাকটেরিওলজি, সিস্টেমিক ব্যাকটেরিওলজি, মাইক্রোলজি গুলো দেখেছি। তো এখানে আমরা দেখেছি যে বেশিরভাগ জিনিসপত্র আসলে মানে বুঝে বুঝে মুখস্থ করতে হয়। জাস্ট বুঝে মনে রাখার মতো জিনিসপত্র খুব কম জিনিসপত্র ছিল। তো আজকে আমরা ইমিউনোলজি পড়বো। ইমিউনোলজিতে আমাদের মোটামুটি সবকিছুই আসলে বোঝার আর কি, মানে মুখস্থ করতে হয় এরকম জিনিসপত্র আসলে কম। এবং মাইক্রোবায়োলজি এই মানে সাবজেক্টের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে ইমিউনোলজি। হ্যাঁ, বিকজ এই ইমিউনোলজিটা একদম ইজিলি একবার বুঝে ফেললে এরপরে আর কখনো মানে এটা নিয়ে আহ, দুঃখিত, মনে হয় ভাইয়ার নেট কানেকশন একটু কাট হয়ে গেছে। তো দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে বলে রাখছি যে আমাদের আজকে লাইভ সেশনটি হচ্ছে আমাদের এই সেশনের সপ্তমতম ক্লাস, এবং আমাদের আজকের টপিক হচ্ছে ইমিউনোলজি পার্ট 1। দর্শক শ্রোতা, আপনারা যদি আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো করে না থাকেন তাহলে আমাদের এসএস মেডিকেল স্কুলের ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো করে নিতে পারেন। ধন্যবাদ। ভাইয়া মনে হয় আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন আবার। ভাইয়া, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আনলাকিলি এতক্ষণ পর্যন্ত নেটের কোনো প্রবলেম ছিল না। বাট যখনই সেশন স্টার্ট করেছে সাথে সাথে নেটের প্রবলেম স্টার্ট হয়েছে। জি আচ্ছা, যাই হোক, ভাইয়া, সমস্যা নেই। আমরা সরাসরি সময় নষ্ট না করে পড়াশোনায় চলে যাই, আবার কখন ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যায়। ঠিক জি আছে, তো অবশ্যই ভাইয়া। আমরা ইমিউনোলজি পড়বো আজকে। ইমিউনোলজির ফার্স্ট হাফ আমরা পড়বো। তো এখানে আমাদের ইমিউনোলজি চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার, এখান থেকে ভাইভাতে কোয়েশ্চেন করবেই, এবং এখান থেকে ভাইভাতে পেঁচায় পেঁচায় কোয়েশ্চেন করবে। মানে যত মানে পেঁচানো কোয়েশ্চেন করা যায়, যত ডিপের কোয়েশ্চেন করা যায়, সবকিছু করবে ইমিউনোলজি থেকে। ঠিক আছে, তো জি ইমিউনোলজি আমাদের ভালো মতো বুঝে বুঝে পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করে করে। তো আমরা ডিসকাস করব যেসব জিনিস বোঝা দরকার, বুঝিয়ে বলা দরকার, আমি এগুলো বুঝিয়ে বলবো। আর কিছু জিনিস আছে জাস্ট এমনিতেই পড়ে যেতে হবে, এগুলো আমি বলে দেবো। আচ্ছা, জি ভাইয়া। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইমিউনিটি। ইমিউনিটি কি জিনিস? ইমিউনিটি হচ্ছে একটা ফরেন সাবস্টেন্সকে আইডেন্টিফাই করে ওইটাকে নিউট্রালাইজ করা, নিউট্রালাইজ করে ডিস্ট্রয় করে দেওয়া, অর্থাৎ বডি থেকে বের করে দেওয়া। এই প্রসেসটাই হচ্ছে ইমিউনিটি। ঠিক আছে, তো এখন ইমিউনিটি, এটা ডেফিনেশনটা লাগবে বোথ ফর রিটেন এন্ড ভাইভা। তারপরে আমাদের এরপরে যেটা লাগবে সেটা ইমিউনিটির হার্মফুল এন্ড হার্মফুল ইফেক্ট, অর্থাৎ অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, এটা আমাদের লাগবে। তো অ্যাডভান্টেজ আমরা জানি যে ইমিউনিটি আছে বলেই আসলে আমরা বেঁচে আছি, যে আমাদের বডিতে কোনো ফরেন সাবস্টেন্স ঢুকতে পারছে না, কোনো ইনফেকশন হতে পারছে না, জাস্ট বিকজ অফ ইমিউনিটির জন্য। বা ইনফেকশন হলেও হ্যাঁ। ওটা কি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ডিজলিউট হয়ে যাচ্ছে, আমরা সুস্থ হয়ে যাচ্ছি। বাট ইমিউনিটি যদি না থাকতো তাহলে এই ঘটনাগুলো ঘটতো না আর কি। তো এটা হচ্ছে অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ আমরা সবাই জানি, অটো ইমিউন ডিজিজ যেগুলো আছে, এই অটো ইমিউন ডিজিজ গুলো, আরেকটা আমাদের যে অ্যালার্জিক রিয়াকশন যেগুলো আছে, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন যেগুলো আছে, এগুলো ইমিউন মিডিয়েটেড, অর্থাৎ এই ডিজিজ গুলো হয় ইমিউনিটির জন্য। জি ভাইয়া। এবং ওই ডিজিজ গুলোতে আমরা সবসময় কি দেই? ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ দেই, অর্থাৎ তার ইমিউন সিস্টেমকে আমরা কি করে রাখতে চাই? সাপ্রেস করে দেই। তারপর। হ্যাঁ, তো এই আমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আর কি। তো এরপরে আমরা করবো ইমিউনিটি ক্লাসিফিকেশন। তাহলে এই ক্লাসিফিকেশন আমরা সবাই জানি, ইমিউনিটি দুই ধরনের। ফার্স্ট অফ অল, একটা ইনেট ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আবার
প্রত্যেকটাই আবার দুই ধরনের। হ্যাঁ, এই যে জি ভাইয়া। আর্টিফিশিয়াল আর হচ্ছে ন্যাচারাল, ন্যাচারাল। ঠিক আছে, তো এটা আমরা জানি। ঠিক আছে, যেমন অ্যাকোয়ার্ড ইমিউনিটি, যেটা অ্যাকোয়ার্ড ইমিউনিটি হচ্ছে আমাদের বার্থের পরে আমরা কোনো একটা অ্যান্টিজেন অথবা কোনো একটা ইনফেকশাস ম্যাটেরিয়ালের প্রতি এক্সপোজড হওয়ার পরে আমাদের যে ইমিউনিটি গ্রো করে ওটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আর ইনেট ইমিউনিটি কোনটা? ইনেট ইমিউনিটি হচ্ছে আমাদের সিন্স বার্থ থেকে যেটা আমাদের মানে প্রেজেন্ট আর কি আমাদের বডিতে, ওটা হচ্ছে ইনেট ইমিউনিটি। অর্থাৎ এটা আমাদের বডির প্রপার্টির কারণে, আমাদের নিজেদের বডির স্ট্রাকচার এন্ড প্রপার্টির কারণে যে ইমিউনিটি, ওটা হচ্ছে ইনেট ইমিউনিটি। আর অ্যাকোয়ার্ড, যেটা অ্যাকোয়ার্ডটা হচ্ছে পরবর্তীতে মানে বার্থের পরবর্তীতে এটা গ্রো করেছে আর কি। আচ্ছা, তো এগুলোর হচ্ছে এক্সাম্পলস লাগবে আমাদের কি, মানে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, ইনেট ইমিউনিটি, এগুলো প্রত্যেকটা আর্টিফিশিয়াল এর এক্সাম্পল, ন্যাচারাল এক্সাম্পল, এগুলো আমরা জানি। যেমন হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটির হচ্ছে ন্যাচারাল এর এক্সাম্পল হচ্ছে যখন একটা ডিজিজ হয়, একটা ইনফেকশন হয়, তখন আমাদের দর্শক শ্রোতা, ভাইয়া মেবি আমাদের সাথে আবার ডিসকানেক্ট হয়ে গেছেন। তো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আবার যে আমরা আজকে লাইভ সেশনে আমাদের টপিক হচ্ছে ইমিউনোলজি পার্ট 1। আপনাদের এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর ভাইয়া সর্বোত্তম চেষ্টা করবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবং আপনারা যারা আমাদের এই সেশনের পূর্ববর্তী ক্লাসগুলো করেননি, তারা মিস করেছেন, তারা চাইলে আমাদের এসএস মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেল থেকে পূর্ববর্তী ক্লাসগুলো করে নিতে পারেন। তো ভাইয়া আমাদের ইমিউনোলজি পার্ট 1 এ আমাদের পড়ানো কেবল শুরু করেছিলেন, রিভিউ করা। তো ভাইয়া ফার্স্টে ডেফিনেশন বলেছেন পড়তে হবে, এছাড়াও অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো অবশ্যই মাথায় রাখতে হবে, এবং ক্লাসিফিকেশন এক্সাম্পল সহ অবশ্যই পড়তে হবে। তো আশা করি দর্শক শ্রোতা আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন শেষ পর্যন্ত। আমাদের ভাইয়া মেবি আমাদের সাথে আবার কানেক্টেড হয়ে গেছেন। ভাই, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? ভাইয়া আপনার মাউথ স্পিকারটা একটু চেক করলে ভালো হয়, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। জি না ভাইয়া। ভাইয়া, শাওন ভাই, আপনার অডিওটা কানেক্ট হয় নাই মনে হয়। দর্শক শ্রোতা, দুঃখিত, আমরা আন্তরিকভাবে আমাদের ভাইয়ার নেট কানেকশন একটু প্রবলেম হচ্ছে। তো আমরা আবার জানিয়ে দিচ্ছি যে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন আমাদের ডক্টর মোহাম্মদ ওমর ফারুক শাওন ভাইয়া, আমাদের সকলের প্রিয় মেন্টর ভাইয়া। ভাইয়া বর্তমানে ইন্টার্নশিপ করছেন ঢাকা মেডিকেল কলেজে, এবং ভাইয়া আমাদের এই মাইক্রোবায়োলজি সেশনটির ধারাবাহিক সেশনে অতিথি হিসেবে আমাদের রিভিউ ক্লাসগুলো নিচ্ছেন। আশা করি দর্শক শ্রোতা আপনারা উপকৃত হচ্ছেন, এবং যারা ইতিমধ্যে পড়াশোনা শুরু করেছেন এবং আমাদের ক্লাসগুলো ফলো করছেন, আশা করি আপনারা উপকৃত হচ্ছেন। মনীষা, আমার কথা শোনা যায়? জি ভাই, এখন শুনতে পাচ্ছি আমরা। ওকে, আমি ইয়ারবাড গুলো খুলে ফেললাম আর কি, এখন ফোনের স্পিকারে কথা বলছি। তো যাই হোক, জি ভাই, কন্টিনিউ করি। অবশ্যই। তো আমরা হচ্ছে ইমিউনিটির ক্লাসিফিকেশনে ছিলাম। তো ইমিউনিটি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি আর হচ্ছে ইনেট ইমিউনিটি। আবার দুইটাই হচ্ছে দুই ধরনের, আর্টিফিশিয়াল এন্ড হচ্ছে ন্যাচারাল। তো অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে ন্যাচারাল যেটা, এগুলো প্রত্যেকটার এক্সাম্পলস লাগে। হ্যাঁ, তো ন্যাচারালটা কিভাবে গ্রো করবে হয়, ওই ইনফেকশনের এগেইনস্টে যে ইমিউনিটি গ্রো করে, এটা হচ্ছে অ্যাকোয়ার্ড এন্ড ন্যাচারাল। আর হচ্ছে অ্যাকোয়ার্ড এন্ড আর্টিফিশিয়াল কোনটা, যেটা হচ্ছে ভ্যাকসিনেশনের মাধ্যমে হয়। তারপরে হচ্ছে ইনেট ইমিউনিটি। তাহলে ইনেট ইমিউনিটি হচ্ছে এই আমাদের হচ্ছে কিভাবে হয়, ইনেট ইমিউনিটি হচ্ছে
আগে থেকে যেটা প্রেজেন্ট, মানে বার্থের সিন্স বার্থ থেকে যেটা থাকে সেটা। ও আমি একটা জায়গায় মিস করে ফেলেছি, সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড। যেটা অ্যাকোয়ার্ড এটা হচ্ছে আবার দুই ধরনের, অ্যাক্টিভ এন্ড প্যাসিভ। এই কথাটা আমার মিস হয়ে গেছে। হ্যাঁ, জি ভাইয়া। অ্যাক্টিভ এন্ড প্যাসিভ। তো অ্যাক্টিভের ন্যাচারাল এন্ড এই অ্যাক্টিভ কোনটা? অ্যাক্টিভ কোনটাকে বলি? অ্যাক্টিভ হচ্ছে যেটাতে আমাদের নিজেদের বডিতেই অ্যান্টিবডি প্রডিউস হয়, ওটা হচ্ছে অ্যাক্টিভ। আর প্যাসিভ হচ্ছে প্রিফর্মড অ্যান্টিবডি অন্য জায়গা থেকে আমাদের বডিতে চলে আসে, এটা হচ্ছে প্যাসিভ। তো অ্যাক্টিভের ন্যাচারাল বললাম ডিজিজের মাধ্যমে হয়, ইনফেকশনের মাধ্যমে। তারপর হচ্ছে আর্টিফিশিয়াল হচ্ছে ভ্যাকসিনেশনের মাধ্যমে হয়। আর প্যাসিভের হচ্ছে ন্যাচারাল হয় হচ্ছে ম্যাটারনাল সার্কুলেশন থেকে আমাদের বডিতে যে অ্যান্টিবডি গুলো চলে আসে, জি ঠিক ভাইয়া। আছে? এটা হচ্ছে ন্যাচারাল। আর হচ্ছে আর্টিফিশিয়াল কোনটা? আর্টিফিশিয়াল হচ্ছে এই যে প্রিফর্মড অ্যান্টিবডি যখন দেয়া হয় প্যাসিভ ইমিউনাইজেশনের সময়। হ্যাঁ, এই যে আমরা প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনাইজেশন করি, হ্যাঁ, তখন হচ্ছে যে ইমিউনোগ্লোবুলিন গুলো দেওয়া হয় ইনজেকশনের মাধ্যমে, এগুলো হচ্ছে আমাদের প্যাসিভ এন্ড ন্যাচারাল অ্যাকোয়ার্ড ইমিউনিটি আর কি। আচ্ছা, ভ্যাকসিনেশন। হ্যাঁ, তো ইনেট ইমিউনিটি এটা আবার তিন ধরনের। ইনেট ইমিউনিটি হচ্ছে ইন্ডিভিজুয়াল ইমিউনিটি, তারপরে হচ্ছে রেসিয়াল ইমিউনিটি, তারপর আরেকটা হচ্ছে আমাদের স্পিসিস ইমিউনিটি, ঠিক আছে? তো আমাদের প্রত্যেকেরই এক একটা হচ্ছে নিজেদের একটা হচ্ছে ইনেট একটা ইমিউনিটি আছে। ইনেট একটা দেখা যায় কি একটা ডিজিজ একটা হচ্ছে মানে একই জায়গার মধ্যে থাকার পরেও অনেকেই একটা ইনফেকশন অনেকের হচ্ছে আবার অনেকের হচ্ছে না। হ্যাঁ, যেমন হচ্ছে এটা মানে বলা যায় আর কি যে অনেকেই হচ্ছে অনেক বেশি ইনফেকশন প্রোন থাকে, ঠিক আছে? আবার অনেকেই থাকে যারা হচ্ছে ইনফেকশনের প্রতি একটু তুলনামূলক রেসিস্টেন্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল ইমিউনিটি, ইন্ডিভিজুয়াল ওয়াইজ ভ্যারি করবে। তারপর আরেকটা হচ্ছে রেশিয়াল ইমিউনিটি। তাহলে কিছু সার্টেন ইনফেকশন কিছু সার্টেন রেশিয়াল গ্রুপের মধ্যে বেশি হয়, ঠিক আছে? এটা হচ্ছে রেশিয়াল ইমিউনিটি, ঠিক আছে? মানে কিছু সার্টেন ইনফেকশন সার্টেন রেশিয়াল গ্রুপ হচ্ছে প্রিভেন্ট করতে পারে, এটা হচ্ছে রেশিয়াল ইমিউনিটি। আর একটা হচ্ছে স্পেসিস ইমিউনিটি, যেমন অন্য স্পেসিসের লাইক কাউ ডগ এদের হচ্ছে কোন একটা ডিজিজ হয় যেটা মানুষের হয় না, আবার মানুষের এমন কিছু একটা হয় যেটা ওদের হয় না, এটা হচ্ছে স্পেসিস ইমিউনিটি। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা ইনেট ইমিউনিটি আর অ্যাকোয়ার্ড ইমিউনিটির ক্যারেক্টারিস্টিক্স মনে রাখার ট্রাই করব। আমরা ইনেট ইমিউনিটিটা জানলে এর ঠিক উল্টো করে দিলে ওইটাই হচ্ছে আমাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটির ক্যারেক্টারিস্টিক্স। এন্ড এই দুইটার ডিফারেন্সও লাগে বোথ ফর রিটেন ভাইবা, এটার হচ্ছে ডিফারেন্সও লাগে। তো ইনেট ইমিউনিটি যেটা, এটা আমরা অলরেডি বলেছি, এটা হচ্ছে সিন্স বার্থ প্রেজেন্ট থাকে। এন্ড হচ্ছে এটার কোনো হচ্ছে স্পেসিফিসিটি নাই, এটা কোনো স্পেসিফিক ইনফেকশনের জন্য না, এটা সবার জন্য সব ধরনের ইনফেকশনের জন্য সেম। এন্ড এটা হচ্ছে র্যাপিডলি অ্যাক্টিং, ঠিক আছে? র্যাপিডলি অ্যাক্টিং। এন্ড হচ্ছে ইফেক্ট যেটা থাকবে সেটা হচ্ছে শর্ট টার্ম একটা ইফেক্ট থাকবে, খুব ফাস্ট কাজ করবে বাট শর্ট টার্ম ইফেক্ট ফেলবে। এন্ড এটার কোনো মেমোরি নেই, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের ইনেট ইমিউনিটির ক্যারেক্টারিস্টিক্স। তাহলে ঠিক এগুলোকে উল্টো করে দেই, ঠিক আছে? যেটা বার্থের পরে পাওয়া যায়, তারপরে হচ্ছে যেটাতে মেমোরি আছে, যেটা হচ্ছে মানে স্লো অনসেট, অনেক ধীরে ধীরে স্টার্ট হয় বাট হচ্ছে লং টার্ম ইফেক্ট থাকে এন্ড মেমোরি থাকে, ওটা হচ্ছে আমাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটি, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে ইনেট ইমিউনিটি আর হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটির ক্যারেক্টারিস্টিক্স এন্ড হচ্ছে ডিফারেন্সটা আমরা পড়লাম। তারপরে আমরা আসি ইনেট ইমিউনিটির কম্পোনেন্টস কি কি আছে। তো ইনেট ইমিউনিটির কম্পোনেন্টস এর মধ্যে ইনেট ইমিউনিটিকে আবার আমরা দুইটা টাইপে ডিভাইড করি, ক্লাসিফাই করি। একটা হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স আর একটা হচ্ছে সেকেন্ড লাইন ডিফেন্স। তো ফার্স্ট লাইন ডিফেন্স কোনগুলা? ফার্স্ট লাইন ডিফেন্স হচ্ছে যেখানে কোনো সেলুলার মেকানিজম ইনভলভ হবে না, জাস্ট ফিজিক্যাল এন্ড কেমিক্যাল ব্যারিয়ার, জাস্ট বডির ফিজিক্যাল এন্ড কেমিক্যাল ব্যারিয়ার গুলা, এগুলো হচ্ছে আমাদের কি ফার্স্ট লাইন ডিফেন্স। লাইক ক্যারাটিন লেয়ার অফ দ্য স্কিন, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে স্যালাইভারি লাইসোজাইম, হ্যাঁ, তারপরে হচ্ছে গ্যাস্ট্রিক এইচসিএল, হ্যাঁ, তারপর হচ্ছে নরমাল ফ্লোরা, ঠিক আছে? তারপর হচ্ছে লো পিএইচ অফ আওয়ার জেনিটালিয়া, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট লাইন ডিফেন্সের মধ্যে পড়ে। আর সেকেন্ড লাইন ডিফেন্স কোনগুলা? সেকেন্ড লাইন ডিফেন্স হচ্ছে এখানে কোনো ফিজিক্যাল এন্ড কেমিক্যাল ব্যারিয়ার থাকবে না, এখানে হচ্ছে অবশ্যই একটা সেলুলার এন্ড বায়োলজিক্যাল রেসপন্স কাজ করবে, বাট দ্যাট মাস্ট বি নন স্পেসিফিক, ঠিক আছে? অবশ্যই নন স্পেসিফিক হবে। সেলুলার এন্ড বায়োলজিক্যাল প্রসেস দ্যাট ইজ নন স্পেসিফিক হলে এটা আমরা সেকেন্ড লাইন ডিফেন্সে বলবো। আর সেলুলার এন্ড বায়োলজিক্যাল ডিফেন্স যদি স্পেসিফিক হয়ে যায় এটা তখন আর ইনেট ইমিউনিটিতে থাকবে না, সেটা তখন অ্যাকোয়ার্ডে চলে যাবে, ঠিক আছে? কারণ আমরা জানি যে অ্যাকোয়ার্ড ইমিউনিটির ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা স্পেসিফিক। আচ্ছা, তাহলে আমাদের এর মধ্যে ইনেট ইমিউনিটির মধ্যে সেকেন্ড লাইনের মধ্যে কি কি আছে? সেকেন্ড লাইনের মধ্যে আমাদের আছে হচ্ছে ইনফ্ল্যামেশন আছে, ফিভার আছে, তারপর হচ্ছে সাইটোকাইনস আছে, কিছু কমপ্লিমেন্টস আছে, ডিফারেন্ট টাইপস অফ সেল আছে, যেমন ফ্যাগোসাইটস লাইক নিউট্রোফিলস, ম্যাক্রোফেজেস, হ্যাঁ, তারপরে হচ্ছে ইউসিনোফিলস, বেসোফিলস, এগুলো আছে আমাদের।
তো এগুলো হচ্ছে আমাদের ইনেট ইমিউনিটির কম্পোনেন্ট আর কি। আচ্ছা, তারপরে কম্পোনেন্ট গেল আমাদের। এরপরে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ইমিউনিটি। যেটা অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ইমিউনিটির দুইটারই অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস এন্ড ডিফারেন্স এটা জানতে হবে। তো অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ইমিউনিটি যেটা, তাহলে চিন্তা করো যে অ্যাক্টিভ ইমিউনিটি আমাদের নিজেদের বডিতেই হচ্ছে অ্যান্টিবডি প্রডিউস হচ্ছে, আর প্যাসিভ ইমিউনিটি হচ্ছে অন্য জায়গা থেকে প্রিফর্মড একটা অ্যান্টিবডি আমাদের বডিতে দিয়ে দিচ্ছে। তাহলে একটা ইনজেকশন দিয়ে একটা প্রিফর্মড অ্যান্টিবডি দিতে কয় মিনিট সময় লাগে? 2 সেকেন্ডও সময় লাগে না। বাট একটা অ্যান্টিবডি প্রডিউস হতে ফার্স্টে সেন্সিটাইজেশনের ব্যাপার আছে, দেন সেলগুলো অ্যাক্টিভেট হবে, অ্যাক্টিভেট করে অ্যান্টিবডি প্রডিউস হবে, অনেক লং একটা প্রসেস, তাই না? তাহলে যেটা প্যাসিভ ইমিউনিটি এটা হচ্ছে ফাস্ট অনসেট, ঠিক আছে? তারপরে হচ্ছে যেটা অ্যাক্টিভ ইমিউনিটি এটা স্লো অনসেট। তারপরে যেটা ফাস্ট অনসেট, যেটা যেহেতু তাড়াতাড়ি শুরু হচ্ছে ওটা তাড়াতাড়ি শেষও হয়ে যাবে, হ্যাঁ। কিন্তু যেটা হচ্ছে অ্যাক্টিভ এটা হচ্ছে অনেক, যেহেতু অনেক স্লোলি স্টার্ট হচ্ছে এবং শেষও হবে অনেক ধীরে ধীরে এবং অনেক দিন পর্যন্ত থাকবে। এন্ড আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটির হচ্ছে মেমোরি থাকে, প্যাসিভ ইমিউনিটির কোনো মেমোরি থাকে না, ঠিক আছে? এই আর কি। তো এগুলোই হচ্ছে ডিফারেন্স আর হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। তো গেল। এরপরে আমরা আসি কম্পোনেন্টস অফ ইমিউন সিস্টেম। তাহলে কম্পোনেন্টস অফ ইমিউন সিস্টেমের মধ্যে আমরা হচ্ছে আমাদের সেল এন্ড হচ্ছে সলিউবল ফ্যাক্টর কি কি আছে এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আচ্ছা, এখানে যাওয়ার আগে আমরা একটা জিনিস বলি যে লিম্ফয়েড অর্গানস, ঠিক আছে? এটা আমাকে ভাইবাতে জিজ্ঞেস করেছিল। তো লিম্ফয়েড অর্গানস কি কি? এখন লিম্ফয়েড অর্গানস হচ্ছে দুই ধরনের, কিছু সেন্ট্রাল লিম্ফয়েড অর্গানস আছে, কিছু পেরিফেরাল লিম্ফয়েড অর্গানস আছে, ঠিক আছে? তো সেন্ট্রাল কি কি, পেরিফেরাল কি কি, এটা একদম আমাকে জিজ্ঞেস করেছিল ভাইবার প্রশ্ন। তাহলে সেন্ট্রাল লিম্ফয়েড অর্গান হচ্ছে যেখানে আমাদের টি সেল প্রডিউস হয় এন্ড ম্যাচিউর হয়, ঠিক আছে? যেসব জায়গায় হচ্ছে লিম্ফোসাইট গুলো, সরি টি সেল বললাম, যেসব জায়গায় লিম্ফোসাইট গুলো প্রডিউস হয় এন্ড ম্যাচিউর হয় ওই জায়গাগুলো হচ্ছে আমাদের প্রাইমারি লিম্ফয়েড অর্গান। তাহলে এরকম আছে দুইটা, একটা হচ্ছে বোন ম্যারো আর একটা হচ্ছে আমাদের কি থাইমাস, ঠিক আছে? বোন ম্যারো এন্ড তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি লিম্ফয়েড অর্গান। সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান গুলো কি? সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান হচ্ছে এই দুইটা লিম্ফয়েড অর্গান ছাড়া আর বাকি যতগুলো আছে পেরিফেরাল লিম্ফয়েড অর্গান, হ্যাঁ, এগুলো এই দুইটা ছাড়া বাদ বাকি যতগুলো আছে সবগুলোই হচ্ছে আমাদের পেরিফেরাল লিম্ফয়েড অর্গান অর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। তাহলে কি কি আছে? লিম্ফ নোড আছে, টনসিল আছে, তারপরে হচ্ছে পিয়ার্স প্যাচেস আছে, মিউকোস অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু আছে, তাই না? এগুলো সবগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান আর কি। আচ্ছা, তারপরে আসি কম্পোনেন্ট অফ হচ্ছে ইমিউন সিস্টেম। তাহলে কম্পোনেন্ট অফ ইমিউন সিস্টেমের মধ্যে হচ্ছে ফার্স্ট অফ অল ইনেট ইমিউনিটি নিয়ে কথা বলি। তো এখানে হচ্ছে আমাদের কিছু সেলুলার কম্পোনেন্ট আছে, কিছু সলিউবল ফ্যাক্টর আছে, একটু আগে একবার ডিসকাস করেছি, তারপর একবার রিভিউ করে দেই। তো সেলুলার কম্পোনেন্টের মধ্যে আমাদের আছে হচ্ছে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, ইউসিনোফিল, তারপর হচ্ছে ডেনড্রাইটিক সেল এন্ড ন্যাচারাল কিলার সেল, ঠিক আছে? তো এগুলা আর হচ্ছে সিক্রেটেড মলিকুলার সলিউবল ফ্যাক্টরের মধ্যে আছে হচ্ছে ইন্টারফেরন, কমপ্লিমেন্ট, লাইসোজাইম এন্ড হচ্ছে অ্যাকিউট ফেজ প্রোটিন আর কি, যেমন হচ্ছে সিআরপি, হ্যাঁ, ফিব্রিনোজেন, এসব। আচ্ছা, তাহলে গেল ইনেট ইমিউনিটি। তারপর আসি অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে কি কি আছে? অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে অ্যাকোয়ার্ড ইমিউনিটির প্রিন্সিপাল সেল হচ্ছে লিম্ফোসাইট। তাহলে লিম্ফোসাইট আগে বলবো, তারপরে ম্যাক্রোফেজ বলবো, তারপরে হচ্ছে আদার্স যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলো আছে যেমন ডেনড্রাইটিক সেল, এগুলো বলবো। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আমাদের সলিউবল ফ্যাক্টর কি কি আছে? কমপ্লিমেন্ট, অ্যান্টিবডি, সাইটোকাইন, শেষ। তাহলে এই হচ্ছে আমাদের কম্পোনেন্টস আর কি। তো এরপরে আমরা এখানে যেই সেলগুলোর কথা বললাম, হ্যাঁ, যে সেলগুলোর কথা বললাম, অর্থাৎ আমাদের যে ইমিউনিটির মধ্যে, টোটাল ইমিউনিটির মধ্যে যে সেলগুলোর কথা বললাম, এই সেলগুলো হচ্ছে আমাদের ইমিউনো কম্পিটেন্ট সেল। অর্থাৎ ইমিউনো কম্পিটেন্ট সেলের মধ্যে কি কি থাকবে? ইমিউনো কম্পিটেন্ট সেল হচ্ছে ওই সেলগুলা যারা হচ্ছে একটা ফরেন অ্যান্টিজেনকে রিকগনাইজ করতে, ওটাকে হচ্ছে এক জায়গায় আইসোলেট করতে, ওটাকে নিউট্রালাইজ করতে এন্ড ওইটাকে বডি থেকে বের করে দিতে, এই ফুল প্রসেসের মধ্যে যারা পার্টিসিপেট করবে তারা সবাই ইমিউনো কম্পিটেন্ট সেল, ঠিক আছে? অর্থাৎ আমি এতক্ষণ ধরে ইনেট এন্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি এই দুইটার মধ্যে যতগুলো সেলের নাম বলেছি সবগুলো সেলই হচ্ছে আমাদের ইমিউনো কম্পিটেন্ট সেল। আচ্ছা, তো এরপরে আচ্ছা, তো আমাদের যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি যেটা, এই অ্যাকোয়ার্ড ইমিউনিটি আবার কয় ধরনের? অ্যাকোয়ার্ড ইমিউনিটি আমরা জানি আবার দুই ধরনের।
হ্যাঁ, একটা জি ভাই। হচ্ছে হিউমারাল ইমিউনিটি আর একটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি, তাই না? এটা আমরা জি। জানি। হ্যাঁ, হিউমারাল ইমিউনিটি আর সেল মিডিয়েটেড ইমিউনিটি। তাহলে সেল মিডিয়েটেড ইমিউনিটি কি দিয়ে হয়? টি সেল দিয়ে হয়। হ্যাঁ, হিউমারাল ইমিউনিটি কি দিয়ে হয়? হিউমারাল ইমিউনিটি হচ্ছে অ্যান্টিবডি দিয়ে হয়। ঠিক আছে? জি ভাই। তো এখানে সেল মিডিয়েটেড ইমিউনিটির মধ্যে আমাদের সেল মিডিয়েটেড ইমিউনিটির জন্য আমাদের কি কি সেল লাগে, ঠিক আছে? তো সেল মিডিয়েটেড ইমিউনিটির জন্য আমাদের হচ্ছে দুইটা সেলই যথেষ্ট। একটা হচ্ছে মানে সেল মিডিয়েটেড ইমিউনিটির কম্পোনেন্ট দুইটা সেলই যথেষ্ট। একটা হচ্ছে আমাদের হচ্ছে ম্যাক্রোফেজ, অর্থাৎ যেটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কি আমরা সামনে আবার আলোচনা করব ডিটেইলস, আমরা একটু বলি এখানে। এটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, আর একটা হচ্ছে আমাদের টি সেল। এই দুইটা দুইটা সেল দিয়ে, অর্থাৎ এই দুই ধরনের সেল দিয়েই হচ্ছে আমাদের সেল মিডিয়েটেড ইমিউনিটিটা হয়। জি কিন্তু ভাইয়া। হিউমারাল ইমিউনিটির ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট। হিউমারাল ইমিউনিটি আবার দুই ধরনের, একটা হচ্ছে টি সেল ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে টি সেল ইন্ডিপেন্ডেন্ট। তাহলে টি সেল ডিপেন্ডেন্ট কোনটা? যেই হিউমারাল ইমিউনিটি অ্যাক্টিভেট হতে অবশ্যই হেল্পার টি সেলের হেল্প লাগে, অবশ্যই হেল্পার টি সেলের হেল্প লাগে, সেটা হচ্ছে টি সেল ডিপেন্ডেন্ট। আর হেল্পার টি সেল ছাড়া যেটা হয় সেটা হচ্ছে টি সেল ইন্ডিপেন্ডেন্ট। তাহলে টি সেল ডিপেন্ডেন্ট ইমিউনিটির ক্ষেত্রে, টি সেল ডিপেন্ডেন্ট হিউমারাল ইমিউনিটির ক্ষেত্রে আমাদের সেল কি কি লাগবে? চিন্তা করো, টি সেল অ্যাক্টিভেশনের জন্য অবশ্যই একটা কি লাগবে? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল লাগবে। প্রেজেন্টিং সেল। হ্যাঁ, তাহলে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল লাইক ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, তারপরে একটা টি সেল, তারপরে হচ্ছে এই হিউমারাল ইমিউনিটির সেলগুলো লাইক বি সেল এন্ড প্লাজমা সেল। টোটাল 4টা সেল টি সেল ডিপেন্ডেন্ট অ্যান্টিজেনের জন্য। আর টি সেল ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেনের জন্য আমাদের টি সেলও লাগবে না, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলও লাগবে না। তাহলে শুধু দুইটা সেল, প্লাজমা সেল এন্ড বি সেল। আচ্ছা, হ্যাঁ, গেল। তো এরপরে চলে আসি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কোনগুলা? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হচ্ছে আমাদের যেই সেলগুলা সর্বপ্রথম একটা হচ্ছে ফরেন বডি অথবা একটা ফরেন অ্যান্টিজেন অথবা একটা ইনফেকশাস ম্যাটেরিয়াল কে ক্যাচ করবে, ক্যাচ করে সেটাকে ফ্যাগোসাইটোস্ট করে সেটাকে হচ্ছে টি সেলের কাছে কি করবে? প্রেজেন্ট করবে। ঠিক আছে, টি সেলের কাছে প্রেজেন্ট করবে। এখন এই যে যেই সেল হচ্ছে এই প্রেজেন্টেশনটা করছে সেটাই হচ্ছে আমাদের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তাহলে প্রিন্সিপাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আছে কিছু, আর কিছু হচ্ছে আছে আর কি, যেগুলো হচ্ছে মানে নরমালি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে না, বাট করতেও পারে, মানে অ্যাক্সেসরি হিসেবে থাকে। প্রিন্সিপাল কোনটা? প্রিন্সিপাল হচ্ছে আমাদের আছে তিনটা, ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, আর একটা হচ্ছে আমাদের বি সেল। এই তিনটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এখন এই তিনটার মধ্যেও আবার মেইন কোনটা? ম্যাক্রোফেজ। ঠিক আছে, এই তিনটার মধ্যে মেইন হচ্ছে ম্যাক্রোফেজ। তাহলে দেখো, ম্যাক্রোফেজকে কিন্তু আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটি আর ইনেট ইমিউনিটি দুইটার মধ্যেই রাখতে পারি। কেন? ম্যাক্রোফেজ হচ্ছে আমাদের একে তো ফ্যাগোসাইটোসিস করে, ফ্যাগোসাইটোসিস হচ্ছে ইনেট ইমিউনিটির পার্ট। ঠিক আছে, আবার ম্যাক্রোফেজ অ্যান্টিজেন প্রেজেন্টেশন করে। তাহলে এই যে অ্যান্টিজেন প্রেজেন্টেশন কার কাছে করে? টি সেলের কাছে করে, যেটা হচ্ছে একটা অ্যাকোয়ার্ড ইমিউনিটির পার্ট। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে আমাদের অ্যাক্সেসরি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কি কি আছে? আমাদের হচ্ছে থাইরয়েড এপিথেলিয়াল সেল আছে, ভাস্কুলার এন্ডোথেলিয়াল সেল আছে, হ্যাঁ, থাইমাস এপিথেলিয়াল সেল আছে, প্যানক্রিয়াটিক বিটা সেল আছে। এগুলো হচ্ছে আমাদের অ্যাক্সেসরি আর কি। আচ্ছা, তো এখন এই যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের কথা বলছি, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের সাথে এমএইচসি এর রিলেশনটা কি জিনিস? এমএইচসি রিলেশনটা কি রকম? মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্সের রিলেশনটা কেমন? বা মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্সটা কেন জরুরি? একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের টি সেল শুধুমাত্র ওই অ্যান্টিজেনকেই রিড করতে পারবে, ওই অ্যান্টিজেনকে রিকগনাইজ করবে যেটা অবশ্যই একটা এমএইচসি কমপ্লেক্সের সাথে কি করা হয়েছে? প্রেজেন্ট করা হয়েছে। এমএইচসি কমপ্লেক্সের সাথে যেটা প্রেজেন্ট করা হবে না, সেটা অবশ্যই ওই টি সেল কি করবে না? রিকগনাইজ করবে না। এখন এমএইচসি কমপ্লেক্স আছে হচ্ছে দুই ধরনের, এমএইচসি 1 ক্লাস 1 ক্লাস 2। মনে রাখতে হবে, টি সেল রিকগনাইজ করে ক্লাস 2, হেল্পার টি সেল রিকগনাইজ করে ক্লাস 2 কে। ঠিক আছে, আর হেল্পার আর হচ্ছে সাইটোটক্সিক টি সেল রিকগনাইজ করে ক্লাস 1 কে, এমএইচসি ক্লাস 1 কে। ঠিক আছে, এখন এমএইচসি যদি না থাকতো, সাপোজ কারো এমএইচসি তে ঝামেলা আছে অথবা কারো এমএইচসি নাই, তাহলে ওর বডিতে যতই ইনফেকশন হোক, যতই অ্যান্টিজেন প্রেজেন্টেশন হোক, ঠিক আছে, ওগুলো তো কি করতে পারতো না? ওগুলো হচ্ছে আমাদের টি সেল কি করতে পারতো না? রিকগনাইজ করতে পারতো না। কেন রিকগনাইজ করতে পারতো না আমরা একটু পরেই জানবো। আমরা যখন টি সেল অ্যাক্টিভেশন কিভাবে হয় এটা যখন ডিসকাস করবো, আমরা ওই জায়গায় দেখবো যে
এই একটা টি সেল অ্যাক্টিভেট হওয়ার জন্য প্রাইমারি স্টিমুলাসটা আসেই হচ্ছে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স থেকে। তাহলে ওইটাই যদি না থাকে তাহলে টি সেল অ্যাক্টিভেট হবে কিভাবে? ঠিক আছে, তো এটাই হচ্ছে এমএসসি কমপ্লেক্সের রোল আর কি অ্যান্টিজেন প্রেজেন্টেশনের সময়। এটা রিটেন এন্ড ভাইভা দুইটার জন্য ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে তো আমরা এখন তো এই কম্পোনেন্ট অফ ইমিউন সিস্টেম পড়ছি তাই না? এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট এখানে যে সেলগুলো বলছি এই সেলগুলার প্রত্যেকটার হচ্ছে আমরা যেটা মনে রাখতে পারি সেলের অরিজিন, তারপরে হচ্ছে ফাংশন, হ্যাঁ, আর তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, অরিজিন, ফাংশন, ডিস্ট্রিবিউশন এন্ড প্রপার্টি। ঠিক আছে, ডিস্ট্রিবিউশন অত লাগে না, ডিস্ট্রিবিউশন অলমোস্ট সবার জন্য সেম, অরিজিনও অলমোস্ট সবার জন্য সেম, সবাই বোন মেরু থেকে অরিজিন করে। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। তো এখানে মেইনলি যেটা দরকার আর কি সেটা হচ্ছে প্রপার্টি, প্রপার্টি এন্ড হচ্ছে ফাংশন। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি হচ্ছে ম্যাক্রোফেজ, তারপরে হচ্ছে নিউট্রোফিল, ন্যাচারাল কিলার সেল, হ্যাঁ, ইউসিনোফিল। অ্যাটলিস্ট এই চারটা সেলের প্রপার্টি এন্ড ফাংশন আমরা অবশ্যই ভালো মতো জেনে যাওয়ার চেষ্টা করব, বিকজ এগুলো দিয়ে শর্ট নোট আসে। শর্ট নোট যদি এভাবে আসে, শর্ট নোট লিখো ইউসিনোফিল, শর্ট নোট অন ম্যাক্রোফেজ আসতে পারে, আবার এগুলো থেকে ভাইভাতেও কোয়েশ্চেন করতে পারে। ঠিক আছে, তো আমরা এইভাবে করে জিনিসগুলো মনে রাখবো। আচ্ছা, তারপরে আসি এখন, একটা মিস হয়ে গেছে, লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট না, লিম্ফোসাইট নিয়েই বলি। তো লিম্ফোসাইট এটা যদি শর্ট নোট আসে, অথবা লিম্ফোসাইট যেহেতু পুরা আমাদের যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এই পুরো অ্যাকোয়ার্ড ইমিউনিটিটাই হচ্ছে গড়ে উঠেছে লিম্ফোসাইটের উপর ভিত্তি করে। লিম্ফোসাইট সম্পর্কে আমাদের একটু ডিটেইল আমরা জেনে যাব, এগুলো ভাইভাতে কোয়েশ্চেন হয়, তারপরে হচ্ছে রিটেনের শর্ট নোট আসে। হ্যাঁ, তো লিম্ফোসাইট কি কি ধরনের আছে? লিম্ফোসাইট হচ্ছে আমাদের প্রথমত দুই ধরনের, বি লিম্ফোসাইট এন্ড টি লিম্ফোসাইট। ঠিক আছে, তো টি লিম্ফোসাইট এটা আবার দুই ধরনের, একটা হচ্ছে CD4 পজিটিভ টি সেল, হ্যাঁ, আর একটা হচ্ছে CD8 পজিটিভ টি সেল। ঠিক আছে, আবার CD8 পজিটিভ টি সেল যেটা, এটা আবার দুই ধরনের, CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেল, CD8 পজিটিভ সাপ্রেসর টি সেল। ঠিক আছে, তো এখন কোনটার ফাংশন কি আমরা জানবো। তাহলে বি সেল যেটা, বি সেল হচ্ছে যখন ম্যাচিউরড হয় তখন এটা হচ্ছে প্লাজমা সেল হয়ে যায়, এখান থেকে অ্যান্টিবডি প্রডিউস হয়। ঠিক আছে, অ্যান্টিবডি প্রডিউস হয়, তারপরে হচ্ছে সে আর অনেক কিছু হিসেবে কাজ করতে পারে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করতে পারে, আমরা একটু আগে পড়েছি। হ্যাঁ, বি সেল যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করতে পারে, তাই না? তারপরে হচ্ছে গেল বি সেল গেল, তারপর হচ্ছে টি সেলে আসি। তো হেল্পার টি সেল যেটা, হেল্পার টি সেল কি করে? হেল্পার টি সেল হচ্ছে পুরো ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করতেই হেল্পার টি সেল লাগে। সে হচ্ছে সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে, বি সেলকে অ্যাক্টিভেট করে, সবাইকে অ্যাক্টিভেট করে। তারপর হচ্ছে হেল্পার টি সেলের স্টিমুলেশন ছাড়া মেমোরি সেল প্রডিউস হয় না। ঠিক আছে, তো এগুলো হচ্ছে হেল্পার টি সেলের ফাংশন। তারপরে হচ্ছে সাইটোটক্সিক টি সেল কি করে? সাইটোটক্সিক টি সেল হচ্ছে একটা ভাইরাস ইনফেক্টেড সেল, অথবা একটা হচ্ছে টিউমার সেল, অথবা ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া আছে এমন সেলকে টক্সিক সাবস্টেন্স করে ওই সেলটাকে ডিস্ট্রয় করে ফেলে। হ্যাঁ, আর হচ্ছে সাপ্রেসর টি সেল যেটা, এটা হচ্ছে রেগুলেটরি ফাংশন। যখন ইমিউন সিস্টেম হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, ইমিউন সিস্টেমকে হচ্ছে সাপ্রেস করার জন্য হচ্ছে আমাদের সাপ্রেসর টি সেলটা দরকার আর কি। আচ্ছা, এখান থেকে তো তাহলে আমরা যে বিভিন্ন ধরনের সেলের কথা বললাম এখানে, বি সেল, টি সেল, হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, হ্যাঁ, তারপর হচ্ছে সাপ্রেসর টি সেল, তো এগুলো প্রত্যেকটার ফাংশন আমরা মনে রাখার চেষ্টা করব আর। আচ্ছা, তারপরে বি সেলের এখানে ফাংশনের মধ্যে আমি একটা কথা মিস করে গেছি, সেটা হচ্ছে আমাদের বি সেলের আমি ফাংশন কি কি বলেছিলাম? অ্যান্টিজেন প্রেজেন্টেশন বলেছি, আর একটা হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন বলেছি। ঠিক আছে, লাস্ট আরেকটা অ্যাড করব এখানে, সেটা হচ্ছে কি, হ্যাঁ, এটা হচ্ছে এটা থেকেও হচ্ছে বি সেল থেকেও কি হতে পারে? মেমোরি সেল হতে পারে। ঠিক আছে, বি সেল থেকেও মেমোরি সেল হতে পারে। শুধু বি সেল না, সব ধরনের লিম্ফোসাইট থেকে বেসিক্যালি কি হতে পারে? মেমোরি সেল হতে পারে। ওকে, আচ্ছা, তো টি সেল এন্ড বি সেল এই দুটোর মধ্যে ডিফারেন্সটা আমরা ভালো মতো করব, এটা রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট আর কি। তো এখন এই যে আমাদের সেল, হ্যাঁ, টি সেল গুলো কিভাবে ডেভেলপ হয়, টি সেলের ডেভেলপমেন্টটা আমাদের একটু লাগবে। ঠিক আছে, টি সেলের ডেভেলপমেন্টটা আমরা একটু জানার চেষ্টা করি। ফার্স্ট অফ অল, সবগুলো তৈরি হয় কোত্থেকে? স্টেম সেল থেকে, তাই না? সবাই তৈরি হয় স্টেম সেল থেকে। স্টেম সেল থেকে তৈরি হয়ে যখন তৈরি হয় তখন এরা ডাবল নেগেটিভ থাকে, ডাবল নেগেটিভ। আচ্ছা, এর আগে আমরা জানার চেষ্টা করি যে একটা টি সেলের উপরে কি কি থাকে।
একটা টি সেলের সারফেসে কি কি থাকে? একটা হচ্ছে CD4 পজিটিভ প্রোটিন থাকতে পারে, CD8 পজিটিভ প্রোটিন থাকতে পারে, আর একটা হচ্ছে টি সেল রিসেপ্টর থাকতে পারে। যখন স্টেম সেল প্রোডিউস হয়েছে তখন এদের মধ্যে কি এগুলো একটাও ছিল? কোনোটাও ছিল না। CD8ও ছিল না, CD4ও ছিল না। বুঝলো না। হ্যাঁ, তখন এদেরকে আমরা বলি ডাবল নেগেটিভ, ঠিক আছে? ডাবল নেগেটিভ টি সেল, ঠিক আছে? CD8 নেগেটিভ এন্ড CD4 নেগেটিভ। তারপরে CD8 নেগেটিভ এন্ড CD4 নেগেটিভ থেকে এরা কি হয়ে যায়? ডাবল পজিটিভ হয়ে যায়। অর্থাৎ একই সাথে CD8 পজিটিভও হয়, CD4 পজিটিভও হয়, এন্ড হচ্ছে এর মধ্যে টি সেল রিসেপ্টরও চলে আসে। আচ্ছা, তাহলে কি বললাম? ফার্স্ট স্টেম সেল থেকে ডাবল নেগেটিভ থেকে ডাবল পজিটিভ। পজিটিভ। হ্যাঁ, এরপরে যেটা হয় সেটা হচ্ছে পজিটিভ সিলেকশন। পজিটিভ সিলেকশন কি জিনিস? পজিটিভ সিলেকশন হচ্ছে আমাদের, আমি একটু আগেই বলেছি যে আমাদের টি সেল গুলো অবশ্যই আমাদের এমএইচসির সাথে কি করতে হবে? রিঅ্যাক্ট করতে হবে। তাহলে যেই টি সেল গুলা আমাদের নিজেদের বডির এমএইচসি কমপ্লেক্সের সাথে রিঅ্যাক্ট করে শুধুমাত্র তারাই বেঁচে থাকে। যারা রিঅ্যাক্ট করে তারা বেঁচে থাকে, এই জন্য এটা পজিটিভ সিলেকশন। তার মানে যারা নিজেদের সেলফ এমএইচসির সাথে যারা রিঅ্যাক্ট করে না সেগুলো ডিস্ট্রয় হয়ে যায়। এটা পজিটিভ সিলেকশন। ভাইবা তো ধরে কিন্তু পজিটিভ সিলেকশন কি এবং এটা কেন পজিটিভ সিলেকশন হচ্ছে। যারা রিঅ্যাক্ট করে তারাই হচ্ছে কি বেঁচে থাকবে। আচ্ছা, পজিটিভ সিলেকশনের পরে হয় নেগেটিভ সিলেকশন। নেগেটিভ সিলেকশনটা কি? ওই টি সেল গুলো যখন থাইমাসে যায়, থাইমাসে যাওয়ার পরে ওই টি সেলের মধ্যে আমাদের বডিতে যতগুলো সেলফ অ্যান্টিজেন আছে ওই টি সেলের কাছে সবগুলো সেলফ অ্যান্টিজেন কি করা হয়? প্রেজেন্ট করা হয়। এখন টি সেলটা যদি আমাদের কোনো একটা সেলফ অ্যান্টিজেনের সাথেও যদি রিঅ্যাক্ট করে তাহলে সেটা ডিস্ট্রয় হয়ে যাবে, ঠিক আছে? মানে এটাকে আমরা বলি নেগেটিভ সিলেকশন। আগে ছিল যেটা রিঅ্যাক্ট করে সেটা বেঁচে থাকে, এবার হচ্ছে যেটা রিঅ্যাক্ট করে সেটা মরে যায়, ঠিক আছে? এখন সেটা যদি মরে না যেত তাহলে কি হতো? অটো ইমিউন ডিজিজ হতো। যারা হচ্ছে সেলফ অ্যান্টিজেনের সাথে রিঅ্যাক্ট করে তারা যদি বেঁচে থাকতো অটো ইমিউন ডিজিজ হতো, কারণ অটো ইমিউন ডিজিজ তো হতে দেওয়া যাবে না, ঠিক আছে? এই আর কি। তারপরে এখনো এরা ডাবল নেগেটিভ ডাবল পজিটিভ। তো ফার্স্ট পজিটিভ সিলেকশন হলো, এরপরে নেগেটিভ সিলেকশন হলো। নেগেটিভ সিলেকশনের পরে ডাবল পজিটিভ থেকে এরা হচ্ছে ডিফারেন্সিয়েটেড হয়। একদিকে চলে যায় হচ্ছে CD4+ আর একদিকে চলে যায় হচ্ছে CD8+। এভাবে হচ্ছে CD4 পজিটিভ আর CD8 পজিটিভ এগুলো আলাদা আলাদা তৈরি হয় আর কি, ঠিক আছে? আশা করি তোমরা পজিটিভ সিলেকশন আর নেগেটিভ সিলেকশন এই দুইটা জিনিসই আসলে বুঝাতে চেয়েছিলাম এখান থেকে, এগুলো বুঝেছো সবাই। তো এরপরে আসি মেমোরি সেল। তো মেমোরি সেল কি জিনিস? মেমোরি সেল দিয়ে শর্ট নোট আসে পরীক্ষায়, শর্ট নোট। তো মেমোরি সেল হচ্ছে এক ধরনের লিম্ফোসাইট আর কি, যেটা একটা পাস্ট ইনফেকশনকে মেমোরি হিসেবে রেখে দেয়, একটা পাস্ট অ্যান্টিজেনকে সে রিকগনাইজ করে মেমোরি হিসেবে রেখে দেয়। তো পরবর্তীতে ওই সেম অ্যান্টিজেন খুবই লো অ্যামাউন্টেও যদি বডিতে ঢুকে, সে একটা ওই লো অ্যামাউন্টের অ্যান্টিজেনের প্রতিও সে একটা হিউজ ইমিউন রেসপন্স প্রডিউস করে। তাই দেখা যায় কি, যেই ইনফেকশনটা অর্থাৎ যেই অ্যান্টিজেনটা একবার বডিতে ঢুকেছে ওই অ্যান্টিজেনটা পরবর্তীতে আর কি করতে পারে না, সুবিধা করতে পারে না, জাস্ট বিকজ অফ মেমোরি সেল, ঠিক আছে? এই তাহলে এই মেমোরি সেলের এখান থেকে হচ্ছে ফিচার মনে রেখো আর হচ্ছে রোল মনে রেখো, বলে তো দিলামই অলরেডি, ঠিক আছে? ওই জিনিসটা একটু হচ্ছে পয়েন্ট করে গুছিয়ে লিখা আর কি। আচ্ছা, তারপরে আসি TH1 টাইপ অফ হেল্পার টি সেল, TH2 টাইপ অফ হেল্পার টি সেল। আমি ওইসব কোয়েশ্চেন নিয়ে কথা বলছি যেগুলো হচ্ছে সবার মানে গুলিয়ে যায়। হ্যাঁ, সবাই একটু কনসেন্ট্রেশন দিবে, এগুলো হচ্ছে ভাইবার জন্য একদম পেইড কোয়েশ্চেন। হ্যাঁ, আজকে যেগুলো কথা বলছি, আজকে এখানে রিটেন ভাইবা আসলে কোনো ডিফারেন্সিয়েশন নাই। যতগুলো কথা বলবো ধরতে হবে সবগুলোই ভাইবার জন্য ইম্পর্টেন্ট। আর রিটেনেরটা আমি মেনশন করে দিচ্ছি, রিটেনেরটা মেনশন করারও দরকার নাই, সেটা তোমরা কোয়েশ্চেন ব্যাংক দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে? তো আজকে যতগুলো কথা বলছি সবগুলোই ভাইবা আসলে। আচ্ছা, তো TH1 টাইপ অফ টি সেল এন্ড TH2 টাইপ অফ টি সেল। এখন TH1 টাইপ অফ টি সেল কোনটা? এটা হচ্ছে এক হেল্পার টি সেল যেটা হচ্ছে ইন্টারলিউকিন 12 দিয়ে অ্যাক্টিভেটেড হয়। হ্যাঁ, যখন ইন্টারলিউকিন 12 দিয়ে যখন একটা হেল্পার টি সেল যখন অ্যাক্টিভেটেড হয় ম্যাক্রোফেজ থেকে আসা ইন্টারলিউকিন 12 দিয়ে, তখন সেটা হয় হচ্ছে TH1 টাইপ অফ হেল্পার টি সেল। এখন TH1 টাইপ অফ হেল্পার টি সেল ইন রেসপন্স কি সিক্রেট করে? সে হচ্ছে ইন্টারলিউকিন 2 সিক্রেট করে, ঠিক আছে? ইন্টারলিউকিন 2 সিক্রেট করে। এই ইন্টারলিউকিন 2
কি করে, ইন্টারলিউকিন 2 হচ্ছে সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে, ঠিক আছে, সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে, আবার সাথে সাথে আরো একটা কাজ করে, সেটা হচ্ছে ক্লাস সুইচ করে, ক্লাস সুইচ। বি সেল যে অ্যান্টিবডি প্রোডাকশন করে, হ্যাঁ, বি সেল যে অ্যান্টিবডি প্রোডাকশন করে, এই অ্যান্টিবডি প্রোডাকশনের যে ক্লাস সুইচ, মানে এটা ইমিউনোগ্লোবুলিন এ প্রোডিউস হবে না ইমিউনোগ্লোবুলিন জি প্রোডিউস হবে না এম প্রোডিউস হবে না ডি প্রোডিউস হবে, এটা হচ্ছে ডিসিশন নেওয়াটাকেই হচ্ছে বলা হয় ক্লাস সুইচ। তো এই ইন্টারলিউকিন 2 কি করে, ইন্টারলিউকিন 2 হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশনের ক্লাস সুইচটা হচ্ছে করে দেয়, যেন হচ্ছে এখানে ইমিউনোগ্লোবুলিন জি প্রোডিউস হয় বেশি বেশি, ইমিউনোগ্লোবুলিন জি। তাহলে ইমিউনোগ্লোবুলিন জি হচ্ছে, আমরা জানি ইমিউনোগ্লোবুলিন জি হচ্ছে অপসনিন হিসেবে কাজ করে, অপসনাইজেশনে হেল্প করে, তখন হচ্ছে দেখা যায় কি ফ্যাগোসাইটোসিসটা ভালো মতো আরো হয় আর কি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে TH2 টাইপ অফ TH1 টাইপ অফ টি সেল। আচ্ছা, তারপর TH2 টাইপ অফ টি সেল, এটা কি দেওয়া হয়? TH2 টাইপ অফ টি সেল, এটা হচ্ছে আমাদের ইন্টারলিউকিন 4, হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারলিউকিন 4 এর রেসপন্সে হয়। আমরা কি বলেছি, TH1 টাইপ অফ টি সেল এটা হচ্ছে ইন্টারলিউকিন 12 এর রেসপন্সে হয়, আর TH2 টাইপ অফ টি সেল এটা হচ্ছে ইন্টারলিউকিন 4 এর রেসপন্সে হয়, ঠিক আছে। ইন্টারলিউকিন 4 এর রেসপন্সে হয়ে অ্যাক্টিভেট হয়ে সে তখন হচ্ছে ইন্টারলিউকিন 4 এন্ড 5 এই দুইটা সিক্রেট করে, এই দুটো হচ্ছে বি সেল কে অ্যাক্টিভেট করে। বি সেল আগেরটা ছিল TH1 ছিল সাইটোটক্সিক টি সেল কে অ্যাক্টিভেট করে, এটা হচ্ছে বি সেল কে অ্যাক্টিভেট করে, ঠিক আছে। বি সেল কে অ্যাক্টিভেট করে কি প্রোডিউস করে, বি সেল কে অ্যাক্টিভেট করে হচ্ছে অ্যান্টিবডি প্রোডিউস করে। এখন এটাও ক্লাস সুইচ করে, এটা কি ক্লাস সুইচ করে, এটা ক্লাস সুইচ করে হচ্ছে IgE এন্ড IgA প্রোডাকশন বাড়িয়ে দেয়, ঠিক আছে, IgE এন্ড IgA প্রোডাকশন বাড়িয়ে দেয়, ঠিক আছে। তাহলে এই যে আমাদের IgE, এটার মেইন ফাংশন কি, এটা হচ্ছে এটার প্রিন্সিপাল ফাংশন হচ্ছে এটা অ্যান্টিপ্যারাসাইটিক হিসেবে কাজ করে, অ্যান্টিপ্যারাসাইটিক হিসেবে কাজ করে, ঠিক আছে। তাহলে এই যে কোন ধরনের প্যারাসাইটিক ইনফেকশনের ক্ষেত্রে মেইনলি কোনটা কাজে লাগবে, আমাদের TH টাইপ 2 সেল কাজে লাগবে, TH2 টাইপ অফ সেল, হ্যাঁ, এটা কাজে লাগবে। তারপরে হচ্ছে আমি বলেছি যে IgA প্রোডাকশনও করে, ঠিক আছে, IgA এর ক্লাস সুইচিংও করে। তাহলে IgA এটা কি করে, এটা হচ্ছে গাট ইমিউনিটি দেয়। তাহলে গাট ইমিউনিটিতে হচ্ছে প্রিন্সিপাল রোল প্লে করে কে TH2 টাইপ অফ হেল্পার টি সেল। আচ্ছা, গেল। তাহলে অপসনাইজেশন কথাটা যেহেতু বলে ফেলেছি, অপসনাইজেশন জিনিসটা কি এটাও একটু বলে দেই। অপসনাইজেশন হচ্ছে একটা, বাংলায় বলি, ঠিক আছে, ইংলিশে তো বইয়েই আছে, গাইডেই আছে। এটা হচ্ছে একটা মাইক্রোবকে আমি কোন একটা চিহ্ন দিয়ে বা কোন একটা সাবস্টেন্স দিয়ে আমি চিহ্নিত করে দিলাম যেন ফ্যাগোসাইট গুলো সেটাকে ভালো মতো চিনতে পারে, ঠিক আছে। অর্থাৎ ফ্যাগোসাইটোসিসকে ফ্যাসিলিটেট করা, ফ্যাগোসাইটোসিসকে এনহ্যান্স করা কোনো কিছু দিয়ে হচ্ছে মাইক্রোবটাকে অথবা অ্যান্টিজেনটাকে চিহ্নিত করে দেওয়ার মাধ্যমে, ঠিক আছে, এটা হচ্ছে অপসনাইজেশন। আর যেসব জিনিস দিয়ে হচ্ছে অপসনাইজেশন করা যায় এরা হচ্ছে অপসনিন। তাহলে অপসনিন কি আছে একটু আগেই বলেছি, ইমিউনোগ্লোবুলিন জি। এখন ইমিউনোগ্লোবুলিন জি এর কোন পার্ট, ইমিউনোগ্লোবুলিন জি এর এফসি পোরশন, ঠিক আছে, ইমিউনোগ্লোবুলিন জি এর এফসি পোরশন। তারপর হচ্ছে কমপ্লিমেন্ট 3বি, ঠিক আছে। তারপর হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এ, এরা হচ্ছে অপসনাইজেশনে হেল্প করে। তাহলে অপসনাইজেশন এটার ফাংশন কি বা এটার ইম্পর্টেন্স কি, ফ্যাগোসাইটোসিস হয় বেশি বেশি, এটাই হচ্ছে এটার ইম্পর্টেন্স, ঠিক আছে। আচ্ছা, গেল। এরপরে আসি অ্যান্টিজেনস এন্ড ইমিউনোজেনস। আচ্ছা, তো এখানে আমরা মানে অনেক বেশি প্যাচ লাগিয়ে ফেলি এই জায়গায় আর কি, ইমিউনোজেন আর অ্যান্টিজেনের জায়গায় আমরা বুঝি না জিনিসগুলো আসলে ঠিক মতো কি। অ্যান্টিজেন হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা একটা অ্যান্টিবডির সাথে রিঅ্যাক্ট করবে। অ্যান্টিজেন ইজ এ সাবস্টেন্স দ্যাট রিঅ্যাক্টস উইথ অ্যান অ্যান্টিবডি। এটা এখানে ম্যান্ডেটরি না যে সেটা একটা ইমিউন রেসপন্স প্রডিউস করবে, ইমিউন রেসপন্স হতেও পারে নাও হতে পারে, জাস্ট একটা অ্যান্টিবডির সাথে রিঅ্যাকশন করলেই সেটা অ্যান্টিজেন। বাট ইমিউনোজেন হওয়ার জন্য সেটার অবশ্যই ইমিউন রেসপন্স প্রডিউস করতে হবে, ঠিক আছে। অর্থাৎ যেটা ইমিউন রেসপন্স প্রডিউস করার পরে অ্যান্টিবডির সাথে রিঅ্যাক্ট করে সেটা হচ্ছে ইমিউনোজেন। আর যেটা ইমিউনোজেনের সাথে যেটা অ্যান্টিবডির সাথে ডিরেক্টলি রিঅ্যাক্ট করে, ঠিক আছে, উইথ অর উইদাউট প্রডিউসিং ইমিউন রেসপন্স, ইমিউন রেসপন্স হতেও পারে নাও হতে পারে, সেটা হচ্ছে কি অ্যান্টিজেন, ঠিক আছে। এই জন্য সকল ইমিউনোজেন কি অ্যান্টিজেন, বাট সকল অ্যান্টিজেন কি নয়, ইমিউনোজেন নয়। বিকজ হ্যাঁ, এটা ভাইবার কোয়েশ্চেন, কিন্তু মানে এটা এক্সপ্লেইন করতে বলে কেন। তাহলে দেখো, ইমিউন রেসপন্স প্রডিউস করুক না করুক সেটা অ্যান্টিজেন, আর শুধু ইমিউন রেসপন্স প্রডিউস করলে ইমিউনোজেন, তাহলে অবশ্যই ইমিউনোজেন এক ধরনের অ্যান্টিজেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে ইমিউনোজেনের ক্রাইটেরিয়া গুলা, এগুলো হচ্ছে, এটা আমার কার্ড উঠেছিল
ইমিউনোজেনের হচ্ছে প্রপার্টি গুলো আর কি, ঠিক আছে? তো ইমিউনোজেনের প্রপার্টি জানো, ফরেননেস, হাই মলিকুলার ওয়েট, কেমিক্যাল কমপ্লেক্সিটি, ডোসেজ, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ এগুলো জানো অলরেডি। তারপরে হচ্ছে প্রেজেন্স অফ অ্যাডজুভ্যান্ট, তাই না? এইসব জিনিস আর কি, এগুলা পয়েন্ট পয়েন্ট করে জাস্ট পয়েন্ট গুলো মনে রাখলেই হয়। ভাইভাতে আমি পয়েন্টই বলেছিলাম, পয়েন্ট বললে হয়ে যায়। এন্ড রিটেনেও হচ্ছে অনেকেই এগুলো ভালো নাম্বার পেতে চাইলে ডেসক্রাইব করে লিখতে পারো, আদারওয়াইজ পয়েন্ট লিখলেও হয়। আমি ভালো নাম্বার পেয়েছিলাম, আমি শুধুমাত্র পয়েন্টই লিখেছিলাম। জি ভাইয়া, আচ্ছা ধন্যবাদ। গেল। আচ্ছা, তো এখানে যেহেতু এন্টিজেন নিয়ে কথাবার্তা বলছি, আমরা একটু এন্টিজেনের ক্লাসিফিকেশনটা আমরা একটু বলি। তো এন্টিজেন সোর্সের বেসিসে এন্টিজেন হচ্ছে 4 ধরনের, জানি আমরা। অটো এন্টিজেন, অ্যালো এন্টিজেন, আইসো এন্টিজেন, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে জেনো এন্টিজেন। হ্যাঁ, অটো এন্টিজেন কোনটা? অটো এন্টিজেন হচ্ছে সেলফ এন্টিজেন, এক কথায় নিজের বডির এন্টিজেন। আইসো এন্টিজেন কোনটা? আইডেন্টিক্যাল টুইন থেকে যেটা থাকে সেটা। আইডেন্টিক্যাল টুইন থেকে। হ্যাঁ, অ্যালো এন্টিজেন কোনটা? সেম স্পেসিসের ডিফারেন্ট, হ্যাঁ ডিফারেন্ট মেম্বারের মধ্যে যেটা, এটা হচ্ছে অ্যালো এন্টিজেন, ঠিক আছে? আর হচ্ছে জেনো এন্টিজেন হচ্ছে ডিফারেন্ট স্পেসিস, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা একটা গেল। আরেকটা হচ্ছে কেমিক্যাল নেচারের বেসিসে একটা ইয়ে আছে, প্রোটিন, পলিস্যাকারাইড, লিপিড, হ্যাঁ। আরেকটা হচ্ছে এপিটোপের নাম্বারের উপরে, ইউনিডিটারমিনেন্ট, ইউনিভ্যালেন্ট, ইউনিডিটারমিনেন্ট, মাল্টিভ্যালেন্ট, মাল্টিডিটারমিনেন্ট, মাল্টিভ্যালেন্ট, ঠিক আছে? মানে প্রথম দুইটাতে হচ্ছে, প্রথমটাতে হচ্ছে এক ধরনের এপিটোপ একটা, সেকেন্ডটাতে হচ্ছে এক ধরনের এপিটোপ কয়েকটা, তারপরেরটাতে হচ্ছে কয়েক ধরনের এপিটোপ কয়েকটা। এই আর কি, এগুলো ইম্পর্টেন্ট না, জাস্ট প্রথমে যে দুইটা বলেছি ওই দুইটা জানলেই আসলে হয়। আচ্ছা, তো এন্টিজেন এটা আবার এন্টিজেনকে আবার ক্লাসিফাই করতে পারি টি সেলের উপর ডিপেন্ড করে কিনা, এটার উপর ভিত্তি করে, ঠিক আছে? তো এন্টিজেন আবার দুই প্রকার, টি সেল ডিপেন্ডেন্ট এন্ড টি সেল ইন্ডিপেন্ডেন্ট। তাহলে একটা জিনিস চিন্তা করো যে টি সেল ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তাহলে টি সেল ডিপেন্ডেন্ট, এদের কেমিক্যাল নেচার কি? এদের কেমিক্যাল নেচার হচ্ছে প্রোটিন, ঠিক আছে? তাহলে এখানে যদি ক্রাইটেরিয়া যদি জিজ্ঞেস করে, তোমাদের যদি ক্রাইটেরিয়া যদি জিজ্ঞেস করে যে টি সেল ডিপেন্ডেন্ট এন্টিজেনের ক্রাইটেরিয়া গুলো বলো, হ্যাঁ, তাহলে আলাদা করে মুখস্থ করার দরকার নাই। আমরা কিন্তু টি সেল দিয়ে ইমিউনিটি কিভাবে গ্রো করে এটা কিন্তু আমরা অলরেডি মোটামুটি জানি, একটা আইডিয়া কিন্তু আমাদের হয়ে গিয়েছে, ওটা দিয়ে আমরা অ্যান্সার দিতে পারবো। যেমন প্রোটিন ইন নেচার, এটা একটা গেল। তারপরে টি সেলের জন্য অবশ্যই একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল লাগে, তাহলে অবশ্যই টি সেল ডিপেন্ডেন্ট এর জন্য অবশ্যই একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল লাগবে, মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স লাগবে, ঠিক আছে? তারপর হচ্ছে টি সেল অ্যাক্টিভেশনে সময় বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই অনেক বেশি সময় লাগবে, বেশি সময় লাগবে। তারপর হচ্ছে মেমোরি কোন সেল থেকে প্রডিউস হয়? মেমোরি টি সেল, বি সেল সব সেল থেকে প্রডিউস হয়, বাট কোন সেলের স্টিমুলেশনে হয়? হেল্পার টি সেলের স্টিমুলেশনে হয়। তাহলে যেগুলো টি সেল ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, ওরা হচ্ছে কি করবে? মেমোরি প্রডিউস করবে। ইন্ডিপেন্ডেন্ট যারা, তারা মেমোরি প্রডিউস করবে না। ওকে, আচ্ছা, তাহলে গেল টি সেল ডিপেন্ডেন্ট। এরপর আসি টি সেল ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ইন্ডিপেন্ডেন্ট যারা, এদের হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট অথবা হচ্ছে আদার টাইপ আর কি, এদের কোনো মেমোরি থাকে না, এরা হচ্ছে ডিরেক্টলি গিয়ে বি সেলের সাথে ইন্টারঅ্যাক্ট করে, টি সেলের কোনো দরকার হয় না, ডিরেক্টলি গিয়ে ইন্টারঅ্যাক্ট করে। তাহলে এটা মানে এটা হচ্ছে র‍্যাপিড অনসেট অ্যাকশন হবে, মানে খুব ফাস্ট কাজ করবে আর কি, ঠিক আছে? হ্যাঁ, তো এই ক্ষেত্রে শুধুমাত্র আমাদের অ্যান্টিবডি যেটা প্রডিউস হবে সেটা হবে আইজিএম, ঠিক আছে? আইজিএম। কেন আইজিএম বলতে পারো? না ভাইয়া। আচ্ছা, আমাদের যে ক্লাস সুইচিং, হ্যাঁ, আইজিজি, আইজিএ, আইজিই, এগুলোর জন্য, এগুলো প্রোডাকশনের জন্য ক্লাস সুইচিং এর যে দরকার, ওই ক্লাস সুইচিং এর জন্য ইন্টারলিউকিন 2 অর ইন্টারলিউকিন 4-5 এগুলো দরকার না? এগুলো কোত্থেকে আসে? এগুলো হেল্পার টি সেল থেকে আসে। এখন টি সেল ইন্ডিপেন্ডেন্ট যেটা, সে তো হেল্পার টি সেলের কোনো হেল্পই নিচ্ছে না, তাহলে সে তো হেল্পার টি সেলকে অ্যাক্টিভেট করবে না, তাহলে ওই ইন্টারলিউকিন গুলো আসবে না। এই জন্য কি প্রডিউস হবে? শুধুমাত্র আইজিএম প্রডিউস হবে, ঠিক আছে? এই আর কি। আর হচ্ছে যেটা হচ্ছে টি সেল ডিপেন্ডেন্ট, ওটা তো হচ্ছে বাকি সব ধরনের অ্যান্টিবডি প্রডিউস হবে। আচ্ছা, তো এই দুইটার মধ্যে ডিফারেন্স করতে পারো, টি সেল ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, এগুলোর মধ্যে যেগুলো বলেছি আসলে ক্রাইটেরিয়া, এগুলোই হচ্ছে এখানে ডিফারেন্স আর কি। আচ্ছা, লেখা যাবে। হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে দুইটা শর্ট নোট মনে রাখতে পারো, একটা হচ্ছে অ্যাডজুভেন্ট, একটা হচ্ছে হ্যাপটেন, ঠিক আছে? অ্যাডজুভেন্ট কি জিনিস? অ্যাডজুভেন্ট হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা একটা ইমিউনোজেনের সাথে কোনোভাবেই রিলেটেড না, একটা ইমিউনোজেনের সাথে কেমিক্যালি কোনোভাবেই রিলেটেড না, বাট
যখন একটা ইমিউনোজেনের সাথে যখন এটা একটা অ্যান্টিজেনের সাথে যখন একটা অ্যাডজুভেন্ট দিয়ে একসাথে অ্যাডমিনিস্টার করা হয় তখন এটা কি করে, এটা হচ্ছে ইমিউন রেসপন্সটাকে এনহ্যান্স করে, ইমিউন রেসপন্সটাকে বাড়ায়, ঠিক আছে, ডিউরেশনও বাড়ায়, তারপরে হচ্ছে রেসপন্সের অ্যামাউন্টটাকেও বাড়ায়, দুইটাকেই বাড়ায়, এটা হচ্ছে অ্যাডজুভেন্ট, ঠিক আছে। আচ্ছা, আর হ্যাপটেন কি? হ্যাপটেন হচ্ছে কিছু লো মলিকুলার সাবস্টেন্স আর কি, ঠিক আছে, যারা নরমালি ইমিউনোজেনিক না, বাট যখন একটা ক্যারিয়ার প্রোটিনের সাথে অ্যাডমিনিস্টার করা হয় তখন এরা আবার কি ইমিউনোজেনিক, ঠিক আছে, এরা হচ্ছে হ্যাপটেন, ঠিক আছে। তো হ্যাপটেনের এক্সাম্পল মনে রাখা যায়, কিছু ড্রাগস আছে যে লাইক পেনিসিলিন, এগুলো আমার মনে নাই আসলে, হ্যাঁ, ড্রাগস আছে পেনিসিলিন, তারপর হচ্ছে কিছু ক্যাটাকলস আছে, কিছু নিউক্লিক অ্যাসিড আছে। আচ্ছা, তো হ্যাপটেনের ক্রাইটেরিয়া, হ্যাপটেন থেকে মেইনলি মনে রাখতে হবে শর্ট নোট, মানে শর্ট নোটের জন্য, ঠিক আছে। হ্যাপটেনের ক্রাইটেরিয়া কি? লো মলিকুলার ওয়েট সাবস্টেন্স হবে, নরমালি ইমিউনোজেনিক হবে না, বাট যখন ক্যারিয়ার প্রোটিন দিয়ে দিব তখন কি হবে, ইমিউনোজেনিক হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে অবশ্যই নন প্রোটিন, মাস্ট বি নন প্রোটিন, ঠিক আছে, বিকজ প্রোটিন হলে যে কোনো প্রোটিনই ইমিউনোজেনিক, ঠিক আছে, মাথায় রাখতে হবে যে কোনো প্রোটিনই হচ্ছে কি ইমিউনোজেনিক। তাহলে এটা হচ্ছে নন প্রোটিন সাবস্টেন্স হতে হবে, নন প্রোটিন, লো মলিকুলার ওয়েট, মনোভ্যালেন্ট। এটা কথা হলো মনোভ্যালেন্ট, শুধুমাত্র একটা এপিটোপ থাকবে, ঠিক আছে, শুধুমাত্র একটা এপিটোপ থাকবে, মানে লো মলিকুলার ওয়েট, নন প্রোটিন, মনোভ্যালেন্ট, ঠিক আছে। এই তিনটা হচ্ছে এর মেজর, হ্যাপটেনের মেজর ক্রাইটেরিয়া। আচ্ছা, এখন এই জায়গা থেকে ভাইভাতে যে কোয়েশ্চেনটা করতে পারে, বাই চান্স যদি হ্যাপটেন থেকে কোয়েশ্চেন করে, যেটা কোয়েশ্চেন করবে সেটা হচ্ছে, আচ্ছা একটা হ্যাপটেন এটা কেন ইমিউনোজেনিক না, কেন নরমালি হচ্ছে সে ইমিউন রেসপন্স প্রডিউস করে না, কেন হচ্ছে একটা ক্যারিয়ার প্রোটিন লাগে? তাহলে এখানে কথা আছে, ফার্স্ট অফ অল এটা নন প্রোটিন বলেছি, হ্যাঁ, তো নন প্রোটিন এটা অবশ্যই কি, এটা টি সেল ইন্ডিপেন্ডেন্ট, এটা টি সেল অ্যাক্টিভেট করতে পারবে না, টি সেল ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন গুলো অবশ্যই প্রোটিন, তার মানে এটা টি সেলের উপর এটার কোনো কাজ নাই, তার মানে এটার অবশ্যই ডিরেক্ট কোন দিকে যেতে হবে, বি সেলের দিকে যেতে হবে অ্যাক্টিভেট করার জন্য। এখন বি সেল যেটা, সেটা হচ্ছে বি সেল অ্যাক্টিভেট করার জন্য এই যে অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনটাকে হতে হয় হচ্ছে মাল্টিভ্যালেন্ট অ্যান্টিজেন, ঠিক আছে, অর্থাৎ একসাথে অনেকগুলো কি থাকতে হয়, এপিটোপ থাকতে হয়। আমি বলেছিলাম না টি সেল ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেনের ক্ষেত্রে বলেছিলাম কমপ্লেক্স মলিকিউল, ঠিক আছে, কমপ্লেক্স মলিকিউলের মধ্যে কি থাকে, অনেকগুলো হচ্ছে আমাদের এপিটোপ থাকে, ঠিক আছে। এটা তো বলেছি হ্যাপটেন মনোভ্যালেন্ট, তার মানে এর মধ্যে শুধুমাত্র আমাদের একটা এপিটোপ, এরকম ফলে কিন্তু হবে না, আমাদের মাল্টিভ্যালেন্ট হতে হবে। তাহলে একে তো এটা মনোভ্যালেন্ট, এই জন্য এটা বি সেলকে অ্যাক্টিভেট করতে পারছে না, আবার নন প্রোটিন, এই জন্য এটা আবার টি সেলকে অ্যাক্টিভেট করতে পারছে না। বাট যখন একটা ক্যারিয়ার প্রোটিন দিব তখন এটা কি হবে, এটা এমএইচসি দিয়ে হচ্ছে টি সেলের কাছে প্রেজেন্ট হবে, ঠিক আছে, এমএইচসি কমপ্লেক্স দিয়ে টি সেলের কাছে প্রেজেন্ট হবে, তখন এটা কি হয়ে যাবে, ইমিউনোজেনিক হয়ে যাবে আর কি। ওকে, আচ্ছা, গেল। তো এরপরে আসি, শর্ট নোট আসে পরীক্ষায়, সুপার অ্যান্টিজেন, ঠিক আছে। সুপার অ্যান্টিজেন থেকে কি জানবে? সুপার অ্যান্টিজেন থেকে জানবে হচ্ছে সুপার অ্যান্টিজেন জিনিসটা কি, কিভাবে কাজ করে, এন্ড হচ্ছে সুপার অ্যান্টিজেনের হচ্ছে আমাদের এক্সাম্পলস আর কি, এক্সাম্পলস জানতে হবে। তো সুপার অ্যান্টিজেন এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন ছাড়াই, ঠিক আছে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের হেল্প ছাড়াই, অ্যান্টিজেন প্রেজেন্টেশন ছাড়াই হচ্ছে এটা হচ্ছে ডাইরেক্টলি কি করতে পারে, হচ্ছে টি সেল অ্যাক্টিভেট করতে পারে, ঠিক আছে, মানে কোনো অ্যান্টিজেন প্রেজেন্টেশন দরকার নাই। আমরা জানি যে নরমালি টি সেলের জন্য অবশ্যই এমএইচসি কমপ্লেক্স দিয়ে অ্যান্টিজেন প্রেজেন্টেশন হতে হবে, বাট there are certain types of antigens that do not require antigen presenting cells or antigen presentation, ঠিক আছে। তাহলে এখানে জিনিসটা আসলে কি হয়, জিনিসটা হচ্ছে ওই অ্যান্টিজেনটা, ওই সুপার অ্যান্টিজেনটা ডাইরেক্টলি এমএইচসি এন্ড হচ্ছে টি সেল, এই দুইটার মধ্যে একটা ব্রিজের মতো করে বাইন্ড করে, ঠিক আছে, একটা ব্রিজের মতো, হ্যাঁ, লাইক এটা হচ্ছে টি সেল, এটা হচ্ছে আমাদের এমএইচসি কমপ্লেক্স। নরমালি কি হয়, এখানে হচ্ছে এটা যদি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হয়, এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে ওটা ফ্যাগোসাইটোসিস হয়ে এখান থেকে এমএইচসি কমপ্লেক্সের মাধ্যমে প্রেজেন্টেড হয়, দেন এই দুইটা একটার সাথে একটা বাইন্ড করে, তখন হচ্ছে টি সেল এটাকে রিকগনাইজ করে। এখন সুপার অ্যান্টিজেনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিসের দরকার নাই, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল দিয়ে ফ্যাগোসাইটোসিসের দরকার নাই, সে ডাইরেক্টলি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের এমএইচসি কমপ্লেক্স
আর হচ্ছে টি সেল, এই টি সেল রিসেপ্টর এই দুইটার সাথে ব্রিজের মতো করে এইভাবে ডিরেক্টলি বাইন্ড করবে। ডিরেক্টলি বাইন্ড করে। যখন ডিরেক্টলি বাইন্ড করবে সে একই সাথে দুইটাকেই অ্যাক্টিভেট করে দেবে, ঠিক আছে, দুইটা সেলকেই একই সাথে কি করে দেবে, অ্যাক্টিভেট করে দেবে, ঠিক আছে। হ্যাঁ, হেল্পার টি সেল থেকে অ্যাক্টিভেট করে হচ্ছে সে ইন্টারলিউকিন 2 প্রোডিউস করবে, ইন্টারলিউকিন 2। হ্যাঁ, জি ভাইয়া। ইন্টারলিউকিন 2 প্রোডিউস করবে, আর হচ্ছে ম্যাক্রোফেজ থেকে প্রোডিউস করবে হচ্ছে ইন্টারলিউকিন 1 এন্ড হচ্ছে হিউম্যান নেক্রোটিক ফ্যাক্টর টিএনএফ প্রোডিউস করবে। আচ্ছা, গেল। তো এই এখান থেকে কম্পোনেন্ট অফ ইমিউন সিস্টেম এখান থেকে আমার মনে হয় না আর কিছু লাগবে। এরপরে আমরা চলে আসি অ্যান্টিবডি এন্ড হচ্ছে ইমিউনোগ্লোবুলিনস। আচ্ছা, তাহলে অ্যান্টিবডি কি জিনিস? আবার সেম আগের মতোই, যেটা একটা অ্যান্টিজেনের সাথে রিয়েক্ট করে সেটাই হচ্ছে কি একটা অ্যান্টিবডি, ঠিক আছে, সেটা একটা অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি হওয়ার জন্য তার অবশ্যই একটা কি করতে হবে, অ্যান্টিজেনের সাথে রিয়েক্ট করতে হবে। তার মানে অ্যান্টিজেনের সাথে যদি রিয়েক্ট না করে সেটা কি হবে না, অ্যান্টিবডি হবে না। আচ্ছা, আর ইমিউনোগ্লোবুলিন হচ্ছে, এগুলো হচ্ছে কিছু প্রোটিন আর কি, কিছু গামা গ্লোবুলিন, হ্যাঁ, যাদের অ্যান্টিবডি প্রপার্টি আছে। একটা বলেছি যে এরা ডিরেক্ট অ্যান্টিবডি, এরা অ্যান্টিজেনের সাথে রিয়েক্ট করে। আরেকটা বলেছি এরা গামা গ্লোবুলিন, এদের অ্যান্টিবডির মতো প্রপার্টি আছে। তার মানে বোঝা যাচ্ছে ইমিউনোগ্লোবুলিন যেগুলা, এরা অ্যান্টিবডি হিসেবে কাজ করতেও পারে, নাও করতে পারে, ঠিক আছে, অ্যান্টিবডি হিসেবে কাজ করতেও পারে, নাও করতে পারে, মানে এরা অ্যান্টিজেনের সাথে রিয়েক্ট করতেও পারে, নাও করতে পারে, ঠিক আছে। তাহলে এরকম যেটা, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন, আর অ্যান্টিবডি হচ্ছে অবশ্যই রিয়েক্ট করবে। তার মানে অ্যান্টিবডি এক ধরনের ইমিউনোগ্লোবুলিন, ঠিক আছে। তাহলে সকল অ্যান্টিবডি ইমিউনোগ্লোবুলিন, বাট সকল ইমিউনোগ্লোবুলিন অ্যান্টিবডি নয়, এটাও বুঝে ফেললাম আমরা সাথে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা যখন বলবা, এটা যখন ইমিউনোগ্লোবুলিনের ডেফিনিশন যখন বলবা, তখন স্যার জিজ্ঞেস করবে যে তাহলে কিছু ইমিউনোগ্লোবুলিনের নাম বলো তো যেগুলো হচ্ছে অ্যান্টিবডি না। তখন তোমরা বলবা যে স্যার মায়োলোমা প্রোটিন, মাল্টিপল মায়োলোমাতে যে অ্যাবনরমাল ইমিউনোগ্লোবুলিন গুলো পাওয়া যায় এগুলো কিন্তু অ্যান্টিবডি না, ঠিক আছে, এরা অ্যান্টিবডি হিসেবে কাজ করে না, ঠিক আছে। তারপর হচ্ছে বেঞ্চ জোন্স প্রোটিন মাল্টিপল মায়োলোমাতেই পাওয়া যায়, ঠিক আছে, এগুলা। আচ্ছা, তারপর আসি অ্যান্টিবডির ফাংশন। তাহলে অ্যান্টিবডি কি কি করে? অ্যান্টিবডি হচ্ছে আমাদের একটা হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, এদেরকে হচ্ছে নিউট্রালাইজ করতে পারে, তারপর হচ্ছে অ্যাগ্লুটিনেশন করতে পারে, ঠিক আছে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করে। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যান্টিবডির ফাংশন আর কি। কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করতে পারে, তারপর হচ্ছে অপসোনাইজেশন করতে পারে, তাই না? তারপর হচ্ছে একটা হচ্ছে মিউকোসাল সারফেসে হচ্ছে অ্যান্টিবডিকে আমাদের মানে এই মাইক্রোবসকে বাইন্ড করতে প্রিভেন্ট করে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের অ্যান্টিবডির ফাংশন। তো অ্যান্টিবডির স্ট্রাকচার আমরা সবাই জানি, দুইটা টোটাল হচ্ছে 4টা চেইন থাকে, দুইটা লাইট চেইন, দুইটা হেভি চেইন। তো লাইট চেইন আমাদের থাকে কি কি? লাইট চেইন হচ্ছে আমাদের আছে হচ্ছে কাপ্পা আর হচ্ছে ল্যামডা। আর হচ্ছে হেভি চেইন আছে কি কি? হেভি চেইন হচ্ছে আমাদের হচ্ছে গামা, তারপর হচ্ছে মিউ, এপসাইলন, ডেল্টা, আলফা, ঠিক আছে। তাহলে আমরা যে ডিফারেন্ট টাইপের ইমিউনোগ্লোবুলিনের কথা বলি, বেসিক্যালি এটা আসলে কিসের উপর ভিত্তি করে? এটা হেভি চেইনের উপর ভিত্তি করে। তাহলে গামা থাকলে জি, এপসাইলন থাকলে ই, আলফা থাকলে এ, মিউ থাকলে এম, ডেল্টা থাকলে ডি। হ্যাঁ, ওইটার উপর ভিত্তি করে, এটা আমরা অলরেডি জানি। আচ্ছা, তো এই যে হেভি চেইন, লাইট চেইন, এগুলো কি দিয়ে কানেক্টেড থাকে? একটার সাথে একটা হচ্ছে ডাইসালফাইড বন্ড দিয়ে একটার সাথে একটা কানেক্টেড থাকে, ঠিক আছে। এখানে আমাদের অ্যান্টিবডির মধ্যে দুইটা রিজিয়ন থাকে, একটা হচ্ছে ফ্যাব রিজিয়ন আর একটা হচ্ছে এফসি রিজিয়ন, ঠিক আছে। ফ্যাব রিজিয়নের মধ্যে ফ্যাব রিজিয়নটা আসলে কি রকম? আমরা জানি যে অ্যান্টিবডি হচ্ছে এরকম ওয়াই শেপ, হ্যাঁ, এরকম ওয়াই এর মতো দুইটা লিম্ফ থাকে, তারপর একটা হচ্ছে এরকম একটা সোজা একটা লিম্ফ থাকে, ঠিক আছে, ওয়াই শেপ। তাহলে এই যে বাঁকাগুলা, এগুলো হচ্ছে ফ্যাব রিজিয়ন, ঠিক আছে, আর সোজাটা হচ্ছে এফসি পোরশন, ঠিক আছে। তো ফ্যাব রিজিয়নের মধ্যে কি থাকে? ফ্যাব রিজিয়নের মধ্যে হচ্ছে ভেরিয়েবল রিজিয়ন থাকে, ভেরিয়েবল রিজিয়ন যেখানে হচ্ছে অ্যান্টিজেনটা বাইন্ড করে, ঠিক আছে। অর্থাৎ এই ফ্যাব রিজিয়ন এটা হচ্ছে এক এক অ্যান্টিজেনের জন্য এক এক রকম, হ্যাঁ। আর এফসি পোরশন যেটা, এফসি পোরশনটা হচ্ছে মোটামুটি পার্মানেন্ট। এটা হচ্ছে অন্যান্য ফাংশন যেগুলো আর কি, যেমন লাইক কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, হ্যাঁ, অপসোনাইজেশন, তারপর হচ্ছে বিভিন্ন সেল সারফেসের সাথে বাইন্ড করা, এই কাজগুলো করে হচ্ছে এফসি পোরশন দিয়ে, ঠিক আছে। আর ফ্যাব পোরশনের কাজ কি? ওই যে অ্যান্টিজেনের সাথে বাইন্ড করা। আচ্ছা, গেল। তো এখানে ইমিউনোগ্লোবুলিন হচ্ছে আমাদের, আমি তো অলরেডি বলে ফেলেছি যে আমাদের ইমিউনোগ্লোবুলিন হচ্ছে আইজি, জি, এম, এ, ই এন্ড হচ্ছে পি, তাই না? 5 ধরনের। তো
এই 5 ধরনের ইমিউনোগ্লোবুলিনের আমরা হচ্ছে এগুলো শর্ট নোট আসে, আবার ক্লাসিফিকেশন হিসেবেও আসতে পারে, ভাইভাতে অনেক সময় এক্সাম্পল জিজ্ঞেস করে, হ্যাঁ, বা এগুলো ছোট ছোট প্রশ্ন করতে পারে এখান থেকে। তো এখানে আমরা হচ্ছে এখান থেকে পড়বো হচ্ছে 5 ধরনের ইমিউনোগ্লোবুলিনের হচ্ছে প্রত্যেকটার কোনটার, সবগুলো তো আবার টাইপ নাই, হ্যাঁ, যেগুলো টাইপ আছে ওগুলো টাইপ, ডিস্ট্রিবিউশন, প্রপার্টি এন্ড ফাংশন। টাইপ, ডিস্ট্রিবিউশন, প্রপার্টি এন্ড ফাংশন, এগুলো আমি আলাদা আলাদা করে না বলি, ঠিক আছে? এগুলো তো সুন্দর করে পয়েন্ট করে বইয়েই দেওয়া আছে, এগুলো আমি জাস্ট বলা, দেখে দেখে বলা, এটা ইউজলেস, ঠিক আছে? এগুলো জাস্ট বই থেকে দেখে নেবে যে এই 5 ধরনের ইমিউনোগ্লোবুলিনের টাইপ, ডিস্ট্রিবিউশন, প্রপার্টি এন্ড ফাংশন। আচ্ছা, গেল। তারপরে এখানে কতগুলো কিছু টার্ম আছে আর কি, আইসোটাইপ, অ্যালোটাইপ, হ্যাঁ, ইডিওটাইপ, ঠিক আছে? এগুলো অনেকেই বুঝে না, এটা একটু বলি। ফার্স্ট অফ অল আমরা বলি আইসোটাইপ কি জিনিস। আইসোটাইপ হচ্ছে হেভি চেইনের ডিফারেন্সের কারণে যেটা হয়, ঠিক আছে? অ্যান্টিবডি গুলোর হেভি চেইনের ডিফারেন্সের কারণে, লাইক আইজিজি তে হচ্ছে হেভি চেইন হচ্ছে গামা, তারপর হচ্ছে আইজিএ তে আলফা। তাহলে আইজিজি এন্ড আইজিএ এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? হেভি চেইনে। তার মানে এই দুইটা একটা কি আইসোটাইপ, ঠিক আছে? অর্থাৎ জিএএমইডি এরা সবাই হচ্ছে একটা আইসোটাইপ। হেভি চেইনের ডিফারেন্সের কারণে যেটা হয় সেটা হচ্ছে আইসোটাইপ। আচ্ছা, এরপর আসি অ্যালোটাইপ। অ্যালোটাইপ কি জিনিস? একটা আইজিজি, একটা আমার বডির আইজিজি আর একটা হচ্ছে আরেকজনের বডির আইজিজি, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, এগুলোর মধ্যে স্ট্রাকচারের মধ্যে ভ্যারি করবে। এই ভেরিয়েশনটা হচ্ছে অ্যালোটাইপ, ঠিক আছে? ওই যে অ্যালো অ্যান্টিজেনের মতো, অ্যালো অ্যান্টিজেন, ঠিক আছে? অ্যালো অ্যান্টিজেনের মতো হচ্ছে এটা অ্যালোটাইপ, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল যে ভেরিয়েশন হয়। আর ইডিওটাইপ যেটা, ইডিওটাইপটা হচ্ছে হয় ওই যে ভেরিয়েবল পোরশনটা আছে না, ভেরিয়েবল পোরশনের ডিফারেন্সের কারণে, ঠিক আছে? ভেরিয়েবল পোরশন তো হচ্ছে এক একটা অ্যান্টিবডি হচ্ছে এক এক ধরনের মাইক্রোবস বা এক এক ধরনের অ্যান্টিজেনের জন্য ফিক্সড, ঠিক আছে? লাইক একটা অ্যান্টিবডি ইনফ্লুয়েন্স একটা আইজিজি, সাপোজ একটা আইজিজি, আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি যেন এগুলো আজীবনের জন্য মনে থাকে, ভাইবাতে জিজ্ঞেস করে এগুলো। সাপোজ দুইটা আইজিজি, ঠিক আছে? দুইটা আইজিজি, একটা আইজিজি হচ্ছে একটা আইজিজি রিঅ্যাক্ট করে হচ্ছে সাপোজ ইয়ের সাথে, ডেঙ্গুর সাথে, ঠিক আছে? একটা আইজিজি রিঅ্যাক্ট করে ডেঙ্গুর সাথে, আর একটা আইজিজি রিঅ্যাক্ট করে চিকুনগুনিয়ার সাথে। একই মানুষের বডির একটা আইজিজি রিঅ্যাক্ট করে ইমিউনোগ্লোবুলিন জি রিঅ্যাক্ট করে চিকুনগুনিয়ার সাথে, আর একটা হচ্ছে ডেঙ্গুর সাথে। তাহলে ডিফারেন্সটা কোথায়? তাদের ভেরিয়েবল পোরশনে, তাদের অ্যান্টিজেনে। এই যে এখানে যে ভেরিয়েশনটা হচ্ছে, এই দুইটা হচ্ছে একটা ইডিওটাইপ, ঠিক আছে? তাহলে আমি আইসোটাইপ, ইডিওটাইপ, অ্যালোটাইপ বুঝিয়ে দিলাম, এগুলো নিয়ে আশা করি কারোর প্রবলেম হবে না। তো এই গেল। আচ্ছা, এখান থেকে এই অ্যান্টিবডি এই চ্যাপ্টার থেকে জাস্ট আরেকটা কোশ্চেন এখান থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে তোমরা মনোক্লোনাল অ্যান্টিবডি, হ্যাঁ, মনোক্লোনাল অ্যান্টিবডি, এটা হচ্ছে শর্ট নোট করে যাও অবশ্যই পরীক্ষায়, ইম্পর্টেন্ট। শর্ট নোটটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আসি ইমিউন রেসপন্স। এখানেই মানে আমাদের মোটামুটি বুঝাবুঝির যা জিনিসপত্র আর কি সব এখানে। তো ফার্স্ট অফ অল আমাদের ইমিউন রেসপন্স, তাহলে ইমিউন রেসপন্স এটা প্রথমত কয় প্রকার? ইমিউন রেসপন্স হচ্ছে প্রথমত দুই প্রকার, এটা হচ্ছে প্রাইমারি ইমিউন রেসপন্স আর হচ্ছে সেকেন্ডারি ইমিউন রেসপন্স। আমরা জানি সেটা, ঠিক আছে? প্রাইমারি ইমিউন রেসপন্স, সেকেন্ডারি ইমিউন রেসপন্স। আবার হচ্ছে কোন টাইপের সেল ইনভলভ হয়েছে বা কোন মেকানিজমে হয়েছে সেটার উপর ভিত্তি করে ইমিউন রেসপন্স আবার দুই প্রকার, হচ্ছে সেল মিডিয়েট রেসপন্স আর হচ্ছে হিউমোরাল রেসপন্স। অর্থাৎ একটা সেল মিডিয়েট ইমিউনিটি আর হচ্ছে হিউমোরাল ইমিউনিটি, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রাইমারি ইমিউন রেসপন্স কোনটা? প্রাইমারি ইমিউন রেসপন্সটা হচ্ছে একটা অ্যান্টিজেন ফর দ্য ফার্স্ট টাইম যখন বডিতে ঢুকবে, ফর দ্য ফার্স্ট টাইম, তখন যে রেসপন্সটা হবে ওটা হচ্ছে প্রাইমারি রেসপন্স। সেকেন্ডারি রেসপন্স হচ্ছে সাবসিকুয়েন্ট এক্সপোজারের জন্য, পরবর্তীতে একবার ঢুকছিল অনেক আগে, এরপরে আবার ঢুকছে, পরেরটা হচ্ছে সেকেন্ডারি ইমিউন রেসপন্স, ঠিক আছে? সেকেন্ডারি রেসপন্স। তাহলে চিন্তা করো কোনটাতে টাইম বেশি লাগবে? অবশ্যই প্রাইমারি রেসপন্সে টাইম বেশি লাগবে। প্রাইমারি রেসপন্সে টাইম বেশি লাগবে, স্লো অনসেট হবে, হ্যাঁ, স্লো অনসেট হবে, তারপর হচ্ছে ইফেক্টটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ঠিক
ঠিক আছে, ইফেক্টটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তারপর হচ্ছে রেসপন্সটা অত স্ট্রং হবে না, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রাইমারি রেসপন্সের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স। সেকেন্ডারি রেসপন্স, তাহলে প্রাইমারি রেসপন্স হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের যে নরমাল সেলগুলা, নরমাল ইমিউন সেলগুলা, ঠিক আছে, বি সেল, টি সেল, এগুলো দিয়ে হবে। আর সেকেন্ডারি রেসপন্সটা হবে হচ্ছে স্পেসিফিক্যালি মেমোরি সেল দিয়ে, সে আগে থেকেই ওই জিনিসটাকে চিনে রাখছে। তাহলে আমরা মেমোরি সেল যখন পড়েছিলাম আমরা বলেছি যে খুবই অল্প মাত্রার অ্যান্টিজেনের জন্য মেমোরি সেল অ্যাবান্ডেন্ট অ্যামাউন্টের কি করতে পারে, রেসপন্স তৈরি করতে পারে, ঠিক আছে। তাহলে খুবই অল্প অ্যান্টিজেন দিয়েও অনেক র্যাপিড এন্ড অনেক হিউজ লেভেলের একটা রেসপন্স তৈরি হবে। এন্ড এখানে এন্ড হচ্ছে জিনিসটা হচ্ছে র্যাপিডলি অ্যাক্টিং হবে, ঠিক আছে। এবং এখানে হচ্ছে সেল হিসেবে কাজ করবে হচ্ছে মেমোরি সেল, ঠিক আছে। তাহলে এই হচ্ছে প্রাইমারি ইমিউন রেসপন্স আর সেকেন্ডারি ইমিউন রেসপন্স। তো এগুলোর হচ্ছে আমরা ডিফারেন্সও মনে রাখবো আর কি, ডিফারেন্সও আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আরেকটা জিনিস আমাদের দরকার, সেটা হচ্ছে হিউমোরাল ইমিউনিটি কখন অ্যাক্টিভেট হয়, সেল মিডিয়েটেড ইমিউনিটি কখন অ্যাক্টিভেট হয়, ঠিক আছে। কোন ধরনের ইমিউন রেসপন্স কখন তৈরি হবে, মানে এটা ডিপেন্ড করে আসলে অ্যান্টিজেনের টাইপের উপরে, ঠিক আছে। অ্যান্টিজেনের টাইপের উপরে ভিত্তি করে এটা হচ্ছে হয়। তাহলে হিউমোরাল ইমিউনিটি কিসের জন্য হয় আমরা এটা একটু বলি। হিউমোরাল ইমিউনিটি হয় হচ্ছে মেইনলি ব্যাকটেরিয়াল ডিজিজ গুলোতে, ঠিক আছে। মেইনলি হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ, ঠিক আছে, ব্যাকটেরিয়াল টক্সিন, তারপর হচ্ছে এক্সট্রা সেলুলার ব্যাকটেরিয়া গুলা, ঠিক আছে। এখন ইন্ট্রাসেলুলার না কেন, ইন্ট্রাসেলুলার না কেন বলতে পারো? আচ্ছা, হিউমোরাল অ্যান্টিবডি, হিউমোরাল ইমিউনিটি কি দিয়ে হয়? অ্যান্টিবডি দিয়ে। কারণ একটা সেলের ভিতরে যদি ব্যাকটেরিয়াটা একটা সেলের ভিতরে যদি লুকায় থাকে অ্যান্টিবডি, ওই সেলকে কি ফাইন্ড আউট, ওই ব্যাকটেরিয়াটা কি খুঁজে বের করতে পারবে? পারবে না তো, ঠিক আছে। এইজন্য মেইনলি হচ্ছে এক্সট্রা সেলুলার ব্যাকটেরিয়া, ঠিক আছে, ব্যাকটেরিয়াল টক্সিন, এক্সট্রা সেলুলার ব্যাকটেরিয়া, সার্টেইন এক্সট্রা সেলুলার ভাইরাস, ঠিক আছে, যেগুলো সেলের বাইরে থাকবে। হ্যাঁ, বাইরে আমরা জানি সেল অবশ্যই হচ্ছে আমাদের ভাইরাস হচ্ছে অবশ্যই ইন্ট্রাসেলুলার, বাট কিছু কিছু ভাইরাস মানে সেলের বাইরেও, কিছু কিছু ভাইরাসের সেলের বাইরেও একটা পার্ট থেকে যায় বা একটা পার্ট প্রেজেন্ট করে, ঠিক আছে। ওই সব ভাইরাস, সব ভাইরাস না, যেগুলো একদম ইন্ট্রাসেলুলার, সেলের বাইরে এর কোনো ট্রেসই থাকে না, ওদেরকে হচ্ছে হিউমোরাল ইমিউনিটি রিকগনাইজ করতে পারবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে পলিস্যাকারাইড ক্যাপসুল, ঠিক আছে। এখন পলিস্যাকারাইড ক্যাপসুল বলছি, প্রোটিন না কেন? বিকজ প্রোটিন হচ্ছে আমাদের অবশ্যই কি করবে, টি সেলের দিকে চলে যাবে। প্রোটিন বললেই, প্রোটিন অ্যান্টিজেন বললেই টি সেলের দিকে চলে যায়, টি সেল অ্যাক্টিভেশন হবে। তাহলে হচ্ছে সেটা কোন দিকে চলে যাচ্ছে, সেল মিডিয়েটেড দিকে চলে যাচ্ছে, বি সেল, হিউমোরাল ইমিউনিটি বি সেল দিয়ে, তাই না? তাহলে কি কি বললাম, বলেছি হচ্ছে ব্যাকটেরিয়াল টক্সিন, সার্টেইন এক্সট্রাসেলুলার ব্যাকটেরিয়া, সার্টেইন ভাইরাস, তারপর হচ্ছে পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড অ্যান্টিজেন, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যালার্জি, অটো ইমিউনিটি, এসব। আচ্ছা, তাহলে সেল মিডিয়েটেড ইমিউনিটি হচ্ছে ওইটার উল্টা, প্রোটিন অ্যান্টিজেন এক নাম্বার। তারপরে ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া যারা হচ্ছে ব্যাকটেরিয়ার ভিতরে লুকায়ে থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে ভাইরাস, টিউমার সেল, ঠিক আছে, ভাইরাস, টিউমার সেল, এইসবের ক্ষেত্রে। তারপর হচ্ছে ট্রান্সপ্লান্টেশন রিঅ্যাকশন, এগুলো সবগুলো হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি দিয়ে হয় আর কি। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে এটা শর্টলি ডিসকাস করে ফেলি একবার, যে আমাদের হিউমোরাল ইমিউনিটি এন্ড হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি এটা আসলে কিভাবে হয়, এটা আমরা হচ্ছে একবার ডিসকাস করে ফেলি। এটা রিটেনে অনেক সময় আসতে পারে, রিটেনে আমি কোশ্চেন ব্যাংক দেখছি, রিটেনে দুই একবার আসছে, বাট জিনিসটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট এন্ড জিনিসটা অনেক মজার, মানে এই জন্য আমার ভালো লাগে আর কি। জটিল, হ্যাঁ, খুবই জটিল। আচ্ছা, জটিল না, সহজ করে বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নাই। অবশ্যই ভাইয়া। আচ্ছা, তাহলে এই আমরা ফার্স্টে হিউমোরাল ইমিউনিটি নিয়ে আমরা কথা বলি আর কি। তো হিউমোরাল ইমিউনিটির জন্য আমাদের জানি যে হিউমোরাল ইমিউনিটি দুই ধরনের, একটা হচ্ছে টি সেল ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে টি সেল ইন্ডিপেন্ডেন্ট, তাই না? আচ্ছা, তো টি সেল ডিপেন্ডেন্ট এটাই হচ্ছে আইডিয়াল নিয়ে কথা বলি। তো ফার্স্ট অফ অল, একটা সেল যখন ফ্যাগোসাইটোসড হবে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল দিয়ে, ওটা হচ্ছে ক্লাস 2 হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স MHC2 দিয়ে হেল্পার টি সেলের কাছে প্রেজেন্টেড হবে, ঠিক আছে। MHC2 দিয়ে হেল্পার টি সেলের কাছে প্রেজেন্টেড হবে। এখন হেল্পার টি সেল যদি ইন্টারলিউকিন 2 এন্ড ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 5
এগুলো প্রডিউস করে, ঠিক আছে? ইন্টারলিউকিন 2, ইন্টারলিউকিন 4, 5। 4 5 হ্যাঁ, ইন্টারলিউকিন 2 কি করবে? ইন্টারলিউকিন 2 হচ্ছে ওই অ্যান্টিজেন স্পেসিফিক হেল্পার টি সেলকে মাল্টিপ্লাই করবে, ঠিক আছে? ওই অ্যান্টিজেন স্পেসিফিক অ্যান্টিজেন, যে অ্যান্টিজেনকে সে রিড করেছে, যে অ্যান্টিজেনকে সে দেখতে পেয়েছে, ওই অ্যান্টিজেন স্পেসিফিক হেল্পার টি সেলের জন্য হেল্পার টি সেলকে মাল্টিপ্লাই করবে। ইন্টারলিউকিন 4 কি করবে? ইন্টারলিউকিন 4 হচ্ছে বি সেল গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করবে, অর্থাৎ সে বি সেলের গ্রোথ বাড়িয়ে দিবে, অর্থাৎ বি সেলের মাল্টিপ্লিকেশন বাড়িয়ে দিবে। তারপর ইন্টারলিউকিন 5 কি করবে? ইন্টারলিউকিন 5 হচ্ছে বি সেল ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তাহলে আলটিমেটলি এগুলো করে ইন্টারলিউকিন 2, 4, 5 এরা সবাই মিলে কি করবে? এরা সবাই মিলে হচ্ছে ফার্স্ট অফ অল ইন্টারলিউকিন 2 হচ্ছে টি সেল বাড়ালো, টি সেল মাল্টিপ্লাই করলো, 4 হচ্ছে বি সেল মাল্টিপ্লাই করলো, তারপর হচ্ছে 5 কি করলো? 5 হচ্ছে বি সেলকে প্লাজমা সেলে ডিফারেন্সিয়েট করে দিল। এখন প্লাজমা সেল কি করবে? প্লাজমা সেল অ্যান্টিবডি প্রডিউস করবে, তাহলে টি সেল ডিপেন্ডেন্ট একটা করে ফেললাম। ওকে, এবার আসি টি সেল ইন্ডিপেন্ডেন্ট। তাহলে টি সেল ইন্ডিপেন্ডেন্ট যেটা, এটাতে আমরা জানি যে এটাতে হচ্ছে আমাদের কি লাগে না, এটাতে টি সেল লাগে না, তার মানে এটা হচ্ছে অবশ্যই একটা নন প্রোটিন অ্যান্টিজেন, ঠিক আছে? তাহলে এই নন প্রোটিন অ্যান্টিজেনের ক্ষেত্রে কি হয়? নন প্রোটিন অ্যান্টিজেনের ক্ষেত্রে হচ্ছে এটা ডিরেক্টলি বি সেলের উপরে যে রিসেপ্টর গুলো আছে, বি সেলের উপরেও কিছু রিসেপ্টর আছে, ঠিক আছে? ডিরেক্টলি বি সেলের রিসেপ্টর, বি সেল গুলো রিসেপ্টরের উপরে বাইন্ড করে, তখন হচ্ছে বি সেল হচ্ছে ওইটার এগেইনস্টে আইজিএম প্রডিউস করে, আইজিএম, ঠিক আছে? এখন ওই যে যেটা বলেছি আইজিজি, আইজি এগুলো না কেন? কারণ ক্লাস সুইচিং হতে পারে না, ক্লাস সুইচিং হতে পারে না, এটা আমি একটু আগেই বলেছি অলরেডি, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি, তাহলে গেল হিউমারাল ইমিউনিটি, এরপরে আসি সেল মিডিয়েটেড ইমিউনিটি। আচ্ছা, তাহলে সেল মিডিয়েটেড ইমিউনিটি এখানের মধ্যে আমরা হচ্ছে দুইটা বলবো, একটা হচ্ছে ম্যাক্রোফেজ মিডিয়েটেড আর একটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল মিডিয়েটেড, ঠিক আছে? তো ম্যাক্রোফেজ মিডিয়েটেড যেটা, এটা আরো একটা নাম আছে, এটা হচ্ছে ডিলেড হাইপার সেন্সিটিভিটি, তাই না? ডিলেড হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন, ঠিক আছে? যেটা হচ্ছে ম্যাক্রোফেজ মিডিয়েটেড। তো এটাতে কি হয়? এটাতে হচ্ছে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, সাপোজ ম্যাক্রোফেজ কি করে? ম্যাক্রোফেজ একটা সেলকে ফ্যাগোসাইটোস্ট করে, এটা হচ্ছে ক্লাস 2 এমএসসি কমপ্লেক্স দিয়ে হচ্ছে কার কাছে প্রেজেন্ট করবে? টি সেলের কাছে প্রেজেন্ট করবে, ঠিক আছে? হ্যাঁ, টি সেল হচ্ছে ওই জিনিসটাকে, ওই অ্যান্টিজেনটাকে যখন টি সেল হচ্ছে রিড করবে বা টি সেল যখন রিকগনাইজ করবে, তখন হচ্ছে টি সেল হচ্ছে ইন্টারলিউকিন 1 প্রডিউস করবে। ইন্টারলিউকিন 1 আর হচ্ছে ইন্টারলিউকিন 2 এই দুইটা প্রডিউস করবে, ঠিক আছে? হ্যাঁ, সরি, টি সেল না, ইন্টারলিউকিন 1 প্রডিউস হবে ম্যাক্রোফেজ থেকে, ইন্টারলিউকিন 2 প্রডিউস হবে হচ্ছে টি সেল থেকে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এবং এই দেখো আমি আবার বলি, আমি একটু অগোছালো করে বলে ফেলেছি। দেখো, ফার্স্ট অফ অল একটা হচ্ছে অ্যান্টিজেন, একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ফ্যাগোসাইটোসিস করে কার কাছে প্রেজেন্ট করলো? হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করলো, হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করলো। এখন হেল্পার টি সেল যখন এটার সাথে বাইন্ড করবে, তখন আমাদের প্রডিউস হবে হচ্ছে হেল্পার টি সেল থেকে প্রডিউস হবে হচ্ছে ইন্টারলিউকিন 2, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের যেটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল অর্থাৎ ম্যাক্রোফেজ, ওটা থেকে প্রডিউস হবে ইন্টারলিউকিন 1। ওকে, এই যে ইন্টারলিউকিন 2টা প্রডিউস হয়েছে না, এই ইন্টারলিউকিন 2টা কি করবে? বাদ বাকি যত হেল্পার টি সেল আছে সবাইকে অ্যাক্টিভেট করে দেবে। আচ্ছা, তখন ওই অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল গুলা টিউমার নেক্রোটিক ফ্যাক্টর প্রডিউস করবে, ঠিক আছে? টিউমার নেক্রোটিক ফ্যাক্টর সাথে সাথে গামা ইন্টারফেরন প্রডিউস করবে, ঠিক আছে? গামা ইন্টারফেরন, বুঝতে পেরেছো? তারপরে এই যে ইন্টারলিউকিন 1, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর, গামা ইন্টারফেরন, এই তিনটা জিনিস মিলে পরবর্তীতে হচ্ছে কি করবে? বাদ বাকি যত ম্যাক্রোফেজ আছে সবাইকে অ্যাক্টিভেট করে দেবে, বুঝতে পেরেছো? তাহলে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেট করলে কি হবে? বেশি বেশি ফ্যাগোসাইটোসিস হবে, ঠিক আছে? এটা একটা। তাহলে সংক্ষেপে যদি বলতে চাই, ফার্স্টে কি হলো? ফার্স্টে হচ্ছে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হচ্ছে একটা ফ্যাগোসাইটোসিস করে ক্লাস 2 এমএসসি কমপ্লেক্স দিয়ে প্রেজেন্ট করলো, টি সেল ইন্টারলিউকিন 2 প্রডিউস করলো, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ইন্টারলিউকিন 1 প্রডিউস করলো, ঠিক আছে? তারপরে হচ্ছে ইন্টারলিউকিন 2 কি করলো? আরো বেশি বেশি টি সেল অ্যাক্টিভেট করলো, এবং অ্যাক্টিভেটেড টি সেল গুলো তখন হচ্ছে গামা ইন্টারফেরন প্রডিউস করলো, মেইনলি গামা ইন্টারফেরন,
এন্ড ইন্টারলিউকিন 1 এন্ড গামা ইন্টারফেরন এই দুইটা মিলে পরবর্তীতে আবার বেশি বেশি ম্যাক্রোফেজ অ্যাক্টিভেট করলো। তখন ম্যাক্রোফেজ গুলো যখন বেশি বেশি ম্যাক্রোফেজ অ্যাক্টিভেট করবে তখন তারা বেশি বেশি ফ্যাগোসাইটোসিস করবে। এটাই হচ্ছে আমাদের ডিলেড হাইপার সেনসিটিভিটি অর্থাৎ ম্যাক্রোফেজ মিডিয়েটেড ইমিউনিটি। ওকে, আচ্ছা, আমার মনে হয় এখন বোঝা যাচ্ছে বিষয়গুলো। এখন অনেকটা ইজি হচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আসি সাইটোটক্সিক টি সেল। আচ্ছা, তো সাইটোটক্সিক টি সেল যেটা সাইটোটক্সিক টি সেল মিডিয়েটেড ইমিউনিটি, এটা হচ্ছে হেল্পার টি সেলের মাধ্যমেও অ্যাক্টিভেট হতে পারে, আবার ডাইরেক্টলি নিজেও অ্যাক্টিভেট হতে পারে। কিভাবে? সাপোজ ক্লাস 2 কমপ্লেক্স দিয়ে একটা অ্যান্টিজেন প্রেজেন্টেড হলো, ক্লাস 2 কমপ্লেক্স দিয়ে। এখন ক্লাস 2 কমপ্লেক্সের সাথে রিঅ্যাক্ট করে কে? হেল্পার টি সেল। সাইটোটক্সিক টি সেল কিন্তু রিঅ্যাক্ট করে না, সাইটোটক্সিক টি সেল রিঅ্যাক্ট করে ক্লাস 1 এর সাথে। ক্লাস 2 কমপ্লেক্স দিয়ে যে অ্যান্টিজেনটা প্রেজেন্টেড হবে ওই অ্যান্টিজেনটা রিড করবে কে? হেল্পার টি সেল। এখন হেল্পার টি সেল যদি যখন অ্যাক্টিভেটেড হয়ে ইন্টারলিউকিন 2 প্রোডিউস করবে, এই ইন্টারলিউকিন 2 গিয়ে কাকে অ্যাক্টিভেট করে দিবে? সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেট করে দিবে। তাহলে আলটিমেটলি কি হয়ে গেল? সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেট হয়ে গেল। এটা একটা। আরেকটা ওয়ে হচ্ছে যদি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল অথবা ওই অ্যান্টিজেনটা কোনো কারণে কোনোভাবে ক্লাস 1 হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স দিয়ে যদি প্রেজেন্টেড হয়, তাহলে ক্লাস 1 দিয়ে যদি প্রেজেন্টেড হয় এটা ডাইরেক্টলি রিকগনাইজ করবে কে? সাইটোটক্সিক টি সেল। তখন আর টি সেল হেল্পার টি সেলের হেল্পের দরকার হবে না, তখন ডাইরেক্টলি সাইটোটক্সিক টি সেল কি হয়ে যাবে? অ্যাক্টিভেটেড হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের সেলগুলো অ্যাক্টিভেশন হওয়ার জন্য আমাদের হচ্ছে কি লাগে? একটা হচ্ছে এই যে হেল্পার টি সেল অ্যাক্টিভেট করছি, সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেট করছি। হ্যাঁ, এই অ্যাক্টিভেশন গুলো হওয়ার জন্য আমাদের হচ্ছে দুইটা স্টিমুলেশন লাগে, একটা হচ্ছে ফার্স্ট সিগন্যাল আর একটা হচ্ছে কো স্টিমুলেশন। মিনিমাম দুইটা স্টিমুলেশন লাগে। ঠিক আছে? এগুলো অনেকেই বুঝে না। হ্যাঁ, তো ফার্স্ট সিগন্যাল আমি কেন বলেছিলাম? আমি তখন বলেছিলাম যে আমাদের যে পজিটিভ সিলেকশন যারা হচ্ছে বডির এমএসসি কমপ্লেক্সের সাথে রিঅ্যাক্ট করতে পারে না ওইসব লিম্ফোসাইটকে ডিস্ট্রয় করে দেওয়া হয়। কেন? এখনই বুঝতে পারবা। যখন একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল একটা অ্যান্টিজেনকে প্রেজেন্ট করবে ক্লাস 2 কমপ্লেক্স অথবা ক্লাস ধরলাম ক্লাস 2 কমপ্লেক্স দিয়ে প্রেজেন্ট করলো, এখন টি সেল কি করবে? টি সেল রিসেপ্টর দিয়ে ওইটার সাথে বাইন্ড করবে। ঠিক আছে? যখনই ওইটার সাথে বাইন্ড করবে তখনই প্রডিউস হবে ফার্স্ট সিগন্যাল। ঠিক আছে? তখনই টি সেল অ্যাক্টিভেশনের ফার্স্ট সিগন্যালটা প্রডিউস হবে। ঠিক আছে? টি সেল অ্যাক্টিভেশনের ফার্স্ট সিগন্যালটা কিভাবে প্রডিউস হবে? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল থেকে ইন্টারলিউকিন 1 প্রডিউস হবে, টি সেল থেকে ইন্টারলিউকিন 2 প্রডিউস হবে। তাহলে আমরা ফার্স্ট সিগন্যাল কি? ফার্স্ট সিগন্যাল আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? তারপরে কো স্টিমুলেশনটা কিভাবে পাবো? কো স্টিমুলেশনটা পাবো হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে, ঠিক আছে, কতগুলো প্রোটিন থাকে, এগুলোকে বলা হয় B7 প্রোটিন। B7 প্রোটিন। ঠিক আছে? আর হেল্পার টি সেল এবং সাইটোটক্সিক টি সেলের উপর অর্থাৎ টি লিম্ফোসাইটের উপর একটা প্রোটিন থাকে, এটা হচ্ছে CD28 প্রোটিন। ঠিক আছে? B7 যদি CD28 এটার সাথে যদি বাইন্ড করে তখন তৈরি হবে সেকেন্ড সিগন্যাল অর্থাৎ কো স্টিমুলেশন। তখন হচ্ছে আলটিমেটলি কি হয়ে যাবে? আলটিমেটলি অ্যাক্টিভেটেড হয়ে যাবে। ঠিক আছে? আমার কথা বুঝে গেছে? তাহলে ফার্স্ট সিগন্যালটা পাচ্ছি কি দিয়ে? ফার্স্ট সিগন্যালটা পাচ্ছি এমএসসি কমপ্লেক্স আর হচ্ছে ওই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এন্ড হচ্ছে টি সেল রিসেপ্টর, এটা যখন বাইন্ড করে এভাবে করে এখান থেকে হচ্ছে ফার্স্ট সিগন্যাল প্রডিউস হবে। ঠিক আছে? তারপরে হচ্ছে সাবসিকুয়েন্ট কো স্টিমুলেশনটা কিভাবে আসবে? ওই যে B7 অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের B7 প্রোটিন যখন হচ্ছে টি সেলের হচ্ছে CD28 এটার সাথে যখন বাইন্ড করবে তখন হচ্ছে সাবসিকুয়েন্ট কো স্টিমুলেশন প্রডিউস করবে। অর্থাৎ এই দুইটা মিলে আলটিমেটলি কি হবে? টি সেলটা অ্যাক্টিভেট হবে। এখন কোন কারণে সাপোজ অ্যান্টিজেন প্রেজেন্টেশন করলো বাট অ্যান্টিজেন প্রেজেন্টেশন করলেই তো আমরা মানে ফার্স্ট সিগন্যালটা পেয়ে যাব, ফার্স্ট সিগন্যাল পেয়ে গেলাম। কিন্তু কোন কারণে ধরো এমন হলো যে তার B7 প্রোটিনটা নাই, তাহলে কি অথবা B7 প্রোটিনটা কাজ করছে না অথবা CD28 কাজ করছে না, এরকম ঘটনা যদি ঘটে তাহলে কি সাবসিকুয়েন্ট কো স্টিমুলেশনটা কি হতে পারবে? পারবে না। আলটিমেটলি ইমিউন রেসপন্স তৈরি হবে না, অর্থাৎ আলটিমেটলি টি সেল অ্যাক্টিভেশন হবে না। অর্থাৎ টি সেল অ্যাক্টিভেশনের সকল কারণ থাকা সত্ত্বেও শুধুমাত্র B7 প্রোটিন এন্ড CD28 এই দুইটার অ্যাবসেন্সের কারণে অথবা ইনঅ্যাক্টিভিটির কারণে যদি এই মানে
ইমিউন রেসপন্স অনেক সময় প্রডিউস হয় না, ঠিক আছে? এই ঘটনাকে আমরা বলি এনার্জি, ঠিক আছে? এনার্জি না, এনার্জি। হ্যাঁ, ANERGY, ঠিক আছে? এনার্জি। আচ্ছা, তাহলে গেল। তো আমাদের হচ্ছে হেল্পার টি সেলের জন্য এই দুইটা সিগন্যালই দরকার, একটা হচ্ছে ফাস্ট সিগন্যাল আর একটা হচ্ছে B7 এর হচ্ছে কো স্টিমুলেশন, আর হচ্ছে সাইটোটক্সিক টি সেলের ক্ষেত্রে এই দুইটাও দরকার, সাথে হচ্ছে আরো একটা আছে, সেটা হচ্ছে হেল্পার টি সেল কর্তৃক সিক্রেটেড হওয়া ইন্টারলিউকিন 2, ঠিক আছে? ইন্টারলিউকিন 2 দিয়েও একটা সিগন্যাল আসে, তাহলে হচ্ছে টোটাল 3টা সিগন্যাল লাগে সাইটোটক্সিক টি সেলের জন্য। আচ্ছা, গেল। এরপরে আমাদের এরপরের চ্যাপ্টার হচ্ছে সাইটোকাইনস। সাইটোকাইনস থেকে আমরা হচ্ছে আসলে এখানে মানে খুব বেশি বোঝার মতো কিছু নাই, এর হচ্ছে রিটেনের জন্য ও ইম্পর্টেন্ট খুব বেশি কিছু নাই। হ্যাঁ, এখান থেকে কি লাগবে এক কথাই বলে দেই, এটা নিয়ে আর খুব বেশি না বলি। এখান থেকে লাগবে হচ্ছে সাইটোকাইন কি জিনিস, লিম্ফোকাইন কি জিনিস, সাইটোকাইন এন্ড লিম্ফোকাইনের মধ্যে ডিফারেন্স কি, সাইটোকাইন কি কি আছে, সাইটোকাইন কয়েকটা ইম্পর্টেন্ট কমন সাইটোকাইনের ফাংশন, লাইক ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 2, ইন্টারলিউকিন 7, ইন্টারলিউকিন 12, ঠিক আছে? তারপর হচ্ছে গামা ইন্টারফেরন, তারপর হচ্ছে টিউমার নেক্রোটিক ফ্যাক্টর, ঠিক আছে? এগুলো কমন কিছু সাইটোকাইনস আর কি, হ্যাঁ, যেগুলো আমরা সবসময় ইউজ করি। এতক্ষণ ধরে যেগুলোর কথা বলছি, এতক্ষণ ধরে যেগুলো বারবার এসেছে, ওগুলাই আর কি, ওগুলোর একটু ফাংশনটা একটু জেনে নেয়া, এখান থেকে আর কিছু লাগবে না। তো আমার মনে হয় আমরা আজকে আমাদের সেশন এতটুকুই রাখি। আমরা হচ্ছে মোটামুটি আমি হচ্ছে ইমিউনোলজিকে 2 ভাগে ভাগ করে অর্ধেক এখানেই শেষ হয়েছে। আমরা নেক্সট হাফ হচ্ছে এই জায়গা থেকে স্টার্ট করবো ইনশাআল্লাহ নেক্সট দিন। অবশ্যই ভাইয়া, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এত সুন্দর করে গুছিয়ে বলার জন্য। দর্শক শ্রোতা, আশা করি আপনারা উপকৃত হবেন আমাদের আজকের সেশন থেকে, কারণ ভাই অনেক সুন্দর করে কিন্তু আমাদের রিটেন এবং ভাইয়ার পেড কোশ্চেন গুলো কিন্তু ভাই আলোচনা করে দিয়েছেন। তো ভাই আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী সেশনে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জি ভাইয়া।